মেহেদি অনুষ্ঠান থেকে গরুর মতো টানতে টানতে আদনান ভাই আমাকে তার রুমে নিয়ে যাচ্ছেন। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আমার। কি কি অন্যায় করেছি আজ ভাবতে লাগলাম। একটু পর যে সেগুলো শাস্তি ভোগ করতে হবে আমাকে। তীক্ষ্ণ হাতে আমাকে টেনে রুমে ঢুকিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলেন উনি। ইতোমধ্যে কেঁদে দিয়েছি আমি হাতের ব্যথায়। তবুও দ্রুত উঠে দাঁড়িয়ে গেলাম। আদনান ভাই ততক্ষণে তার চমৎকার পুরুষালী কণ্ঠে চেঁচিয়ে বলে উঠলেন, অসভ্য মেয়ে, শরীর দেখিয়ে শো অফ করতে খুব ভালো লাগে তোমার। আমার নিষেধ অমান্য করে শাড়ি পরে অনুষ্ঠানে কোন সাহসে গেলে তুমি? পাখা গজিয়ে উঠেছে বাসায় নেই বলে? তুমি ভাবলে কি করে আমি তোমাকে আমার কথা অমান্য করার শাস্তি দিব না? কথাগুলো তীক্ষ্ণ স্বরে বলে আর সময় নষ্ট করলেন না। কষে একটা চর বসিয়ে দিলেন। আমার মনে হলো গাল ফেটে গিয়েছে। আগুন লাগিয়ে দেয়া হয়েছে গালে, যার ফলস্বরূপ গাল জ্বলে যাচ্ছে। নিঃশব্দে কুন্দনরত হতবিহল অবস্থায় আমি শুধু এক পলক অত্যাধিক রাগান্বিত আভা মুখ জুড়ে ছড়িয়ে থাকা আদনান ভাইয়ের দিকে তাকালাম। তার সুদর্শন বলিষ্ঠ চেহারার চল অসম্ভব শক্ত। তার শক্ত চোয়াল দেখেই বুঝতে বাকি রইল না আদনান ভাই ভীষণ রেগে। কিন্তু কেন? শুধুমাত্র আমি শাড়ি পরেছি বলে? নিচে সকলেই তো পরেছে শাড়ি। আদনান ভাইকে সকলকে এভাবে হুমকি ধমকি শাস্তি দেবে? না, কাউকে দেবে না। শুধু আমার বেলাতেই যত শাস্তি। চোখ রাঙানো, চর থাপ্পড়, আরো কত কি। বড় স্পেশাল আমি। ভাবনার মাঝেই আদনান ভাই স্তম্ভিত কঠিন স্বরে দাঁত কিরমির করে আমাকে শাসিয়ে বলে উঠলেন, লাস্ট টাইম অয়ত্রী, এটাই লাস্ট টাইম। আর একদিন, আর জাস্ট একদিন যদি আমি তোমাকে হায়াতের সাথে দেখেছি, ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষির অপরাধে আমি তোমাকে চিবিয়ে খাবো। মার্ক মাই ওয়ার্ড। এতটুকু বলে আমার দিকে শীতল স্থির পূর্ণ দৃষ্টি মেলে চাইলেন উনি। তার শীতল চাহনিতে ভেতরটা যেন নড়ে উঠল। বাম গালে হাত দিয়ে ভয়ে ৫-৬ কদম পিছিয়ে গেলাম আমি। আমাকে পেছাতে দেখে দ্বিগুণ রেগে গেলেন মনে হয় উনি। অর্থাৎ চিল্লিয়ে বললেন, গেট আউট। ১ সেকেন্ড সময় নষ্ট করলাম না আমি। ঠোঁটে হাত চেপে ক্রন্দনরত অবস্থায় দৌড়ে বেরিয়ে গেলাম তার রুম থেকে। রুম থেকে বেরোতেই আজিতা আপুর মুখোমুখি হলাম। আপু এই রুমেই আসছিল। এই মহান নির্দয় মেয়ে আর কেউ নয়, পাষণ্ড জামিল আদনান ভাইয়ের একমাত্র গার্লফ্রেন্ড। আপু আমাকে এভাবে ছুটে তার বয়ফ্রেন্ডের রুম থেকে বেরোতে দেখে আমাকে দ্রুত বললেন, আলো দাঁড়াও, কি করছিলে তুমি আদনানের ঘরে? এভাবে ছুটিয়ে কোথায় যাচ্ছ? আমি বাম গালে হাত দিয়ে দাঁড়িয়ে গেলাম। আপু আমার সামনে এসে দাঁড়িয়ে শক্ত হাতে আমার চিবুকে হাত রেখে মুখ উপরে তুলে আমার ক্রন্দিত মুখ দেখতে দেখতে বিদ্রুপের স্বরে বললেন, গালে স্পষ্ট মারের দাগ। আদনান মেরেছে নিশ্চয়ই। হ্যাঁ, আর মারবেই না বা কেন? নিজের পরিচয় কি জানার পরেও হায়াদের সাথে বেহায়ার মতন কেন করো তুমি? পুরো মেহেদি অনুষ্ঠানে হায়াদের সাথে ঢলাঢলি ঘেঁষাঘেঁষি করে গেছ। আমি হলে তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম। জানো তো একটা প্রিয়বাদ আছে, দুষ্টু গরু চেয়ে শূন্য গছির ভালো। অপমানের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি উপচে পড়ছে। কেঁদে কেটে নাজেহাল আমি। যখন দৌড়ে চলে যাব এই নির্দয় মেয়েটার সামনে থেকে, কেউ সজোরে আমার হাত চেপে ধরল। আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখলাম হায়াত দাঁড়িয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে জামিল লোকটার নির্দয় গার্লফ্রেন্ডের দিকে, অর্থাৎ আজিতা আপুর দিকে। চোখে চোখে সংঘর্ষ লেগে গিয়েছে দুজনের মধ্যে। এদিকে আমি ভয়ে ভয়ে একবার হায়াত আমার হাত চেপে ধরে রেখেছে সেদিকে তাকাচ্ছি, আর একবার আদনান ভাইয়ের ঘরের দিকে তাকাচ্ছি। হায়াতের থেকে হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করছি আমি। কারণ একটাই, আদনান ভাই এই দৃশ্য দেখলে আমার হাতটাই কেটে জলে ভাসিয়ে দিবে। আমি সেটা মোটেও চাই না। এদিকে হায়াত রাগী গলায় বিদ্রুপের স্বরে আদিতা আপুকে খোঁচা মেরে বলল, নিজের বয়ফ্রেন্ডকে নিজে হ্যান্ডেল করতে পারো না, আর ঝাঁজ দেখাও নির্দয় অয়ত্রীর সাথে, যার জন্য তোমার বয়ফ্রেন্ড এক প্রকার মরিয়া। তা তুমি কেমন গার্লফ্রেন্ড আদ্রিতা, যে তুমি থাকতেও তোমার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ে নিয়ে এত পসেসিভ? তোমাকে আসলেই আদনান ভালোবাসে তো? আমার তো অন্য কিছু মনে হয়। বলে হায়াত রহস্যময় হাসলেন। আদ্রিতা আপু আমি দুজনেই স্তব্ধ। আমি টাসকি খেয়ে হাত ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দিলাম। হায়াত ভাইয়ের কথা শুনে তার দিকে ফ্যাল করে চেয়ে রইলাম। কি বলছেন এগুলো উনি? আগুনে ঘি কেন ঢালছেন এভাবে? আদ্রিতা আপু আমাকে একদম পছন্দ করে না। তার একটাই কারণ, আদনান ভাইয়ের আমাকে নিয়ে ওভার পজিটিভনেস। তার উপর সেটাই আঙুল তুলে মিন করে খোঁচা মেরে আদ্রিতা আপুকে বলা হচ্ছে। আদ্রিতা আপু নিশ্চয়ই দ্বিগুণ রেগে গেছেন। আমি আপুর দিকে তাকাতেই দেখলাম আপু আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। ইয়া আল্লাহ, আমি কিছু বলবো হায়াতকে? সে অবস্থায় আদনান ভাই রুম থেকে বেরোলেন। ডান পাশে আমাদের দিকে চোখ পড়তেই সবার আগে আমার হাতের দিকে তাকালেন উনি। যা কিছু দূরে দাঁড়িয়েও স্পষ্ট দেখলাম আমি। চমকে গেলাম। ভিতরটা শূন্য হয়ে গেল। ভয়ে দিশেহারা হয়ে হায়াত ভাইয়ের হাত এক ঝটকায় ছড়িয়ে দৌড়ে নিজের রুমে ঢুকে গেলাম। দরজা লাগিয়ে বসে পড়লাম মেঝেতে। আদনান ভাইয়ের পাশের রুমটাই আমার। এটা একটা ফার্ম হাউস, বিশাল বাড়ি। আজ আমার ছোট মামার মেয়ে আহির মেহেদি ছিল। এটা হায়াদের ফার্ম হাউস, ঢাকা থেকে কিছু দূরেই বটে। আর হায়াদের বড় ভাই আয়া, তার সাথে আহির বিয়ে। আদনান ভাইয়ের বাবার বন্ধুর ছেলে।
দুই ফ্যামিলিতে অনেক মিল, রক্তের সম্পর্ককেও হার মানায় যেন। তাই তো দুই ফ্যামিলি একসাথে থেকে আহিয়াতের বিয়ে দিচ্ছে বিশাল আয়োজন করে। সব ছাপিয়েও আদনান ভাই আমাকে হায়াতের পাশে সহ্য করতে পারে না, যার জন্য এত কিছু হয়ে গেল। তবে সন্ধ্যায় আমাকে শাড়ি পরতে মানা করেছিল সে, কিন্তু বরাবরের মতোই গার্লফ্রেন্ড রেখে আমার জীবন তেজপাতা করায় কিছুটা তেরামো করে আমি তার কথা শুনিনি। আর এত সুন্দর কলাপাতা রঙা শাড়িটা পরার লোভ সামলাতে পারিনি। যদিও বাড়িতে থাকলে তার কথা অমান্য করার সাহস হতো না আমার, যেহেতু একটা বিয়ে বাড়িতে আছি আমরা। আশেপাশে মেহমানে ভরপুর, লোকলজ্জায় কিছুই করবে না ভেবেছিলাম, কিন্তু সেগুড়ে বালি আমার ভাবনা। সে আমার ভাবনার বাহিরে আমার বোঝার উচিত ছিল, তার মধ্যে লজ্জা শরমও নেই সেটাও মনে রাখা উচিত ছিল। না হলে কি আর ছোট বোনের বিয়েতে নিজের গার্লফ্রেন্ডের কোমর চেপে ধরে ঘুরে বেড়ায় বিয়ে বাড়ি জুড়ে, যেখানে ছোট বড় সকলে উপস্থিত। এসব তার দ্বারাই সম্ভব। ইনফ্যাক্ট তার দ্বারা এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড পসিবল, কারণ কেউ তাকে কিছু বলতে পারবে না। এটা ওয়ান অ্যান্ড অনলি আদনান ভাই বলে কথা। মেঝেতে বসে রীতিমতো হাঁপাচ্ছি আর হাবিজাবি ভাবছি, ভয়ে শরীর মৃদু কাঁপছে এখনো। লোকটাকে প্রচন্ড ভয় পাই, ভয় না পেয়ে উপায় নেই। তার দয়াতেই বেঁচে আছি, না চাইতেও তার অযুক্তিযুক্ত শাসন আমাকে হজম করতে হয়। বড় মামা, মামি, ছোট মামা, নানু আরো বড় বড় মেম্বার বাসায় থাকতেও আমার ব্যাপারে সকল সিদ্ধান্ত ফয়সালা সে নেবে। কেউ কিছু বলবে না বা বলতে পারবে না, কারণ তার রাগকে সবাই ভয় পায়। সেখানে সে বাঘ, আমি ইঁদুর। আমি কে ওনার সিদ্ধান্ত অমান্য করার? উনি খুন করতেও আমাকে দুবার ভাববে না, আমাকে তার সহ্য হয় না। তাই আমাকে প্রাণ খুলে উনি বাঁচতে দেয় না। আমার মা নেই, সেই ছোট্ট থেকেই বাবাই আর দাদুর সাথে বড় হই আমি। যখন ক্লাস 9-এ ছোট চাচি আমাকে বুঝিয়ে বিয়ে ঠিক করে ফেলে আমার, সেটা নানুর বাসার সবাই জানতেই সেই খবর বাতাসের গতিতে আদনান ভাইয়ের কানে চলে গেল। তারপর আমার জীবন বদলে গেল। আদনান ভাই আমার সামনে আমার বাবাকে চরমভাবে শাসালো এত ছোট্ট মেয়েকে বিয়ে দিতে চেষ্টা করার জন্য। ভয়ে আদনান ভাইয়ের হাতের নিচে আমি রীতিমতো ফোঁপাচ্ছিলাম তার গ্রাম কাঁপা চিৎকারে। ভয়ে নাকি অন্য কিছু জানা নেই, কিন্তু বাবা কেন জানি সেদিন মাথা নিচু করেছিলেন। আর আদনান ভাই, সে আমাকে সবার সামনেই তুলে নিয়ে এলো সেদিনই নানুবাড়ি। ব্যাস, আর ঢাকা ছেড়ে মফস্বল শহরে যাওয়া হয়নি কোনোদিন। বাবা দাদু প্রায় প্রতি মাসে আমার সাথে দেখা করে যায়। এখন যদিও দাদু বেঁচে নেই, কিন্তু আমাকে তুলে আনাতে দাদু বা বাবাইয়ের চোখে কষ্ট কোনোদিন দেখিনি আমি। কিন্তু আমার বেশ কষ্ট হতো এখানে। সবাই আমাকে আপন করে নিলেও, অনেক ভালোবাসলেও, যে তুলে নিয়ে এলো সে আমাকে চোখের কাটার মতো বিহেভিয়ার করতে লাগলো। শুধু শুধু আমার সাথে নির্দয় জামিলের মতো আচরণ আমার ছোট মনকে কষ্ট দিত খুব। তাকে এড়িয়ে চলাও দেয়, তাতেও শাস্তি। এই যেমন মাথায় পানি ঢেলে দেয় আমার ঘুমন্ত অবস্থায়, তার রুম পরিষ্কার করানো, বাথরুম পর্যন্ত পরিষ্কার করাতো সে। কেঁদে কেটে জীবনের 4টি বছর চলে যায়। আমি বুঝে নেই আমাকে ওই জামিলের অত্যাচার সহ্য করতেই হবে, তা না হলে বেশি কষ্ট। একসময় মানিয়ে নেই, তারপর বুঝতে পারি সে হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু না। আমি যখন ভেবেই নেই সে আমাকে ভালোবাসে, ঠিক তখন সে আমাকে তার গার্লফ্রেন্ড আদ্রিতা আপুর সাথে পরিচয় করিয়ে আমাকে বলে আমি তার পার্মানেন্ট কাজের লোক। আমার সকল ভাবনা তখন সমুদ্রের জলে ভেসে যাচ্ছে। কেঁদে কুটে আমি তখন নাজেহাল। অনেক বছর ধরে নাকি সে আদ্রিতা আপুকে পটাতে চেষ্টা করছে। সত্যি পটে যাওয়াতে, রিলেশনে যাওয়ার খুশিতে তার ফ্রেন্ডদের ট্রিট দেবে বলে সে আমাকে একগাদা স্ট্রিট ফুড বানাতে বাধ্য করলো। বুক ফেটে কান্না পাচ্ছিল। কত নির্দয় লোক। তখন বাড়ির সবাই আমাকে সান্ত্বনা দেয় এই বলে, গার্লফ্রেন্ড জুটিয়েছে তার মানে তোকে আর বিরক্ত করবে না। তোর তো খুশি হওয়ার কথা বোকামে, আর তুই কাঁদছিস। চিন্তায় কপালে ভাঁজ পড়লেও সবার যুক্তিতে আমি তখন সত্যি খুশি হয়ে যাই। আসলে গার্লফ্রেন্ড ছেড়ে নিশ্চয় আমি কি করি না করি এসব দেখবে না। এত বড় জামিল আমার একমাত্র শনি আমার কপাল থেকে সরে যাবে ভেবে আমি রাতে শান্তির ঘুম দেই। অতঃপর খুশিতে উৎফুল্ল হয়ে আমি পরের দিন সেই মাঞ্জা মেরে কলেজ যাই। কপালে শনি তো যায়নি, দ্বিগুণ হয়ে আমার জীবনের ব্যান্ড আজ পর্যন্ত বাজিয়ে যাচ্ছে আজও। সেদিনের পর আমি এক্সাম ছাড়া কলেজ যেতে পারতাম না। একা বাইরে বেরোনো সম্পূর্ণ নিষেধ হয়ে গেল। বাড়ির কেউ আর আমাকে সান্ত্বনা দেওয়ার ভুল করলেন না, উল্টো ভয়ে নিজেরাই গুটিয়ে আজ পর্যন্ত। আমি এক নিরীহ প্রাণী, যে মানুষ হয়েও চিড়িয়াখানায় বসবাস করছি শুধুমাত্র আদনান ভাইয়ের জন্য। বেটা আসতো খাটাস, তেমনি একটা জুটিয়েছে আদ্রিতা ফাদ্রিতা। সে আমাকে দেখলেই জ্বলতে থাকে টিউবলাইটের মতো। তার ধারণা আদনান ভাইকে আমি ফাঁসিয়ে রেখেছি, কিন্তু উনি আজও বুঝলেন না আমি নিজেই ফেঁসে আছি। যার কাছে ফেঁসে আছি তাকে ফাঁসানো আমার পক্ষে অসম্ভব। আদনান ভাই আমার আশেপাশে কোনো ছেলে কাজিন ভাইদেরও সহ্য করে না, ভায়োলেন্ট হয়ে যায় আমার উপর। জীবনে আমি কোনো ছেলের দিকে এক পলক তাকাতে পারিনি। একদল সিসিটিভি আমার উপর স্থাপন করা, কিভাবে তাকাবো আমি? জানি তাকালেই কপালে শনি। যেখানে আমার জীবনটাই শনি, আরো শনি বানিয়ে লাভ কি? এদিকে আদ্রিতা আপু এসব দেখে আমাকে সামনে পেতে প্রথম দিন পরিচয় করিয়ে দেয় আদনান ভাই সেই কথার রেস ধরে গা জ্বালা করা কথা বলে আমাকে অপমান করবে। সে চায় আমি যেন চলে যাই আদনান ভাইয়ের বাড়ি থেকে। আমিও ভাবি আদনান ভাইয়ের তৈরি করা এই চিড়িয়াখানা ছেড়ে চলে যাওয়াই ভালো, কিন্তু সেটা করে সত্যি কি তার চিড়িয়াখানা থেকে মুক্তি পাবো? তাতে আমি ভীষণভাবে সন্দিহান, তাই সাহস করতে পারি না। আর সন্দেহ নিয়ে কিছু করা ঠিক না।
আমি জানি এরকম কিছু চিন্তা করলেও আমাকে সে মেরে ফেলবে, তারপর চিবিয়ে খাবে। দরজার তীক্ষ্ণ করাঘাতের শব্দ কানে আসতেই দু হাতে কান চেপে ধরি। এখন আমি মরে গেলেও দরজা খুলব না। আমি জানি দরজার পেছনে আমার শনি দাঁড়িয়ে। দরজা খুললেই শনি আমার কপালে আছড়ে পড়বে। আমি কিছুতেই নিজের শরীরে ক্ষতি করতে পারি না। লক্ষ্মী বাচ্চার মতো উঠে ওয়াশরুমের দিকে চলে গেলাম। মাত্র 1টা বাজে, নিচে অনুষ্ঠান এখনো শুরুই হয়নি। আর আমার করা একটা ভুলের জন্য আমি আহির মেহেদি অনুষ্ঠান থেকে বাতিল, দেখতেও পারবো না। কচু, সবাই নির্দয় লোকটার চালাকি। আমি জানি সে তো চাইছিল এটা। আমি যথেষ্ট শালীনতা বজায় রেখে শাড়ি পরেছি, অসংখ্য পিন লাগিয়েছি, শুধুমাত্র তার ভয়ে। তবুও সে ভয়ই দেখালো আমাকে, আর কৌশলে আমাকে অনুষ্ঠান থেকে তাড়ালো। আমি জানি আর কেউ না ডাকবে আমাকে, আর না খুঁজবে। বাড়ির সকলেও আদনান ভাই সম্পর্কে আইডিয়া রাখে, আর আমি শুধু দোয়া করি ওই পাষণ্ড লোকটার বিয়ে না হোক। জামিল একটা। ভোরবেলার স্নিগ্ধর তির্যক হয়ে রুম জুড়ে ছেয়ে আছে। বাহিরে পাখিরা কিচিরমিচির সুর তুলছে, সাথে ফুরুত ফুরুত করে ডানা ঝাপাচ্ছে, বড় বড় গাছগুলোতে করছে এইটাল ওইটাল। ঢাকা শহরে পাখির কিচিরমিচিরের সুর শোনা বড্ড তাই, বরঞ্চ তীক্ষ্ণ গাড়ি, রিক্সা ইত্যাদির হর্ন বেশি শোনা যায়। রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে ভোরে ঘুম ছুটে গেল। বারান্দায় দাঁড়িয়ে আশেপাশে দেখছিলাম, কিন্তু বারান্দায় দাঁড়িয়ে একটা পাশই দেখা যাচ্ছে। তাই ফ্রেশ হয়ে চুপি চুপি একটু ছাদে ঘুরে আসবো, আশেপাশে পুরোটা দেখে আসবো ভেবে ছাদে চলে গেলাম। কারোরই এত সকালে ঘুম ভাঙেনি, এটাই স্বাভাবিক। বিয়েতে সবাই ব্যস্ত ছিল, তার উপর মেহেদি অনুষ্ঠান শেষ হয়েছেই তো শেষ রাতে। ওরা তো মাত্র ঘুমিয়েছে, তাই 7টা বাজেই তাদের ঘুম ভেঙে যাবে না। ছাদে উঠেই আগে বাগানের দিকটাই তাকালাম। ওখানে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওদিকে তাকিয়েই কয়েক মুহূর্ত পর আমি ফিক করে হেসে দিলাম। আহির বন্ধুমহল, আমাদের 14 গোষ্ঠীর কাজিন সব বিশাল স্টেজে আশেপাশে ছিড়িয়ে ছুটিয়ে ঘুমিয়ে। সে কি ঘুমের শ্রী, কাচ্চিত হয়ে যেভাবে খুশি ঘুম। এমন মনে হচ্ছে কতগুলো মাতাল পড়ে আছে যাদের দিন দুনিয়ার কোনো খেয়াল নেই। আমি 1 মিনিটও সময় নষ্ট করলাম না, দৌড়ে নিজের রুমে গিয়ে বাগানে চলে গেলাম। এক একটার আজব ভঙ্গিতে ঘুমানো সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম। সুন্দর ছবি বলতে কয়েকটা মুখ থেকে লালা পড়ছে। ই আল্লাহ, আমি একা একা হেসে কুটি কুটি। সবার ছবি তোলা শেষে আমি আদনান ভাইকে খুঁজলাম, পেলাম না। আমি জানি বটে সে এভাবে যেখানে খুশি ঘুমাবেন না, তার নিট অ্যান্ড ক্লিন পরিবেশ ছাড়া ঘুম হয় না। নানুর বাড়িতে সব থেকে সুন্দর গোছানো রুমটা তার, তাই এখানে সে ঘুমাবে এটা শুধু আমি কল্পনা করতে পারি। আমি চুপচাপ আবার ছাদে চলে এলাম। আস্তে আস্তে আমি ছবিগুলো হোয়াটসঅ্যাপ করলাম সবাইকে। আমি শিওর ওরা দেখে জ্ঞান হারাবে। তাছাড়া 1 বছর পর ওদের এই পিকগুলো দিয়ে বার্থডে উইশ করব। হোয়াট এ কার্টেন্ট। একা একাই যখন হাসছিলাম তখন পেছন থেকে হায়াত ভাইয়ের কণ্ঠ শুনতে পেলাম। আরে অয়ত্রী আলো এখানে, আর তার বডিগার্ড নেই আশেপাশে, কিভাবে কি? আমি হো হো করে হেসে দিলাম হায়াতের কথায়। বুঝতে বাকি রইল না হায়াত ভাই আদনান ভাইকে বডিগার্ড বলে বুঝিয়েছেন। একমাত্র ইনিই পারেন এ কথা বলতে। কেননা আদনান ভাইকে সবাই ভয় পেলেও হায়াত ভয় পায় না। হায়াত আদনান ভাইয়ের ছোট, কিন্তু আমার সিনিয়র। তবুও তার মধ্যে আদনান ভাইয়ের ভয় নেই। বিষয়টা আমার খুব ভালো লাগে। ইনি একমাত্র আমাকে বুঝেন। তার জন্য যত বকাই খাই না কেন, হায়াতকে আমি এড়িয়ে চলতে পারি না। অনেকটা বন্ধুর দৃষ্টিতেই দেখি আমি তাকে। আবারও হায়াতের কথায় ভাবনার সুতোয় টান পড়ল। আরে কি ভাবছো, তো ভয় পাচ্ছ না তো? আরে আদনান এখনো ঘুমায়, ডোন্ট ওয়ারি। আমি মাথা নেড়ে বললাম, আমি জানি আদনান ভাই ঘুমে, তা না হলে ছাদে আসতে পারতাম না। আমি তো ভাবছিলাম আপনি কিভাবে আদনান ভাইকে ভয় পান না সেটা। হায়াত ভাই মুচকি হাসলো, অতঃপর বলল, ভয় পেলেই মানুষ ভয় দেখায়, তাই আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। আমি সন্তুষ্ট কণ্ঠে বললাম, ইমপ্রেসিভ হায়া। হায়াত ভাই রেলিং এর ওপর বসে বললেন, অয়ত্রী, তোমার রাগ হয় না কখনো আদনান ভাইয়ের উপর? হয় না, কারণ আমি জানি সে আমার ভালোর জন্য এমন করেন। তবে হ্যাঁ, একটু বেশি করে যদিও, তবে সে আমাকে জ্বালাতে পছন্দ করে। যেন আমি ওনার বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছি। আমার কথার পিঠে কিছু বললেন না হায়াত ভাই। আশেপাশে দেখতে ব্যস্ত হলেন। আমি খানিক চুপ থেকে দূরে দৃষ্টি মেলে আবার বললাম, জানেন, আমাকে যদি আদনান ভাই এখানে তুলে নিয়ে না আসতেন, আজ আমার জীবন এর থেকেও ভয়াবহ রূপ নিত। ছোট্ট চাচি তার আধবুড়ো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন, যার আগে একটা বিয়েও হয়েছিল। 2 সন্তানের পিতা, তার স্ত্রী পালিয়ে যায়। আমার বাবা আমার ক্ষেত্রে উদাসীন ছিলেন, শুধু আমার ক্ষেত্রে না, সংসারের ক্ষেত্রেও। বাবা মাকে প্রচুর ভালোবাসতেন। উনি গত হয় সব থেকে কষ্ট বাবাই পেলেন। বাবা ভালো ব্যাংকে জব করতেন, মা চলে যেতে সব ছেড়ে দিলেন। দাদু বলতো আমাকে ধরে প্রায় কাঁদতেন বাবা। আস্তে আস্তে বাবা একদম চুপচাপ হয়ে গেলেন। এতগুলো বছর ছোট চাচু সব সামলাতেন, আমার পড়াশোনা, সংসার সব। আর তাই যখন ছোট চাচি আমার বিয়ে ঠিক করলেন, বাবা দাদু কিছুই করতে পারছিলেন না, কারণ ছোট চাচিও রাজিই ছিলেন অনেকটা। সেই কঠিন সময় আদনান ভাই আমাকে একটা জঘন্য জীবন থেকে বাঁচিয়েছে। ক্ষণিকের রাগ আমার তার ওপর থাকলেও আমি কখনো ঘৃণা কিংবা রাগ করে থাকতে পারি না আদনান ভাইয়ের সাথে।
এখন তো মনে হয় আদনান ভাই যদি আমাকে জ্বালাতন না করেন আমার জীবন পাংশে হয়ে যাবে। তার জন্য আমি হাসি খুশি পরিবার পেয়েছি, বাবা মার মতো মামামি পেয়েছি, একা আমি অনেকগুলো কাজিন ভাই বোন পেয়েছি। আমি এসব হারাতে চাই না। না, যার জন্য এসব পেয়েছি তার জন্য মনে রাগ রাখতে চাই না। হায়াত ভাই সব শুনে দুষ্ট হেসে বললেন, অয়ত্রী, আমার মনে হয় আদনান ভাই তোমাকে ভালোবাসেন, কিন্তু ওই আদ্রিতাকে তোমায় দেখিয়ে দেখিয়ে সামনে নিয়ে কেন ঘুরেন আমি বুঝি না। আমি ভ্রু কুচকে বললাম, আমাকে দেখিয়ে দেখিয়ে মানে কি? হায়াত ভাই রাগ দেখিয়ে বললেন, আরে দেখিয়ে দেখিয়েই তো, তোমার সামনে ছাড়া ওই মেয়ের আশেপাশেও তাকে দেখা যায় না। আদ্রিতা ঘেঁষাঘেঁষির চেষ্টা করলেও এক 42 চক্করের চিৎকার দিবে। বেচারি তখন তোমার মতোই কেঁদে কুটে ভাসায়। আমার তখন ওর জন্যও মায়া হয়, কিন্তু যখনই তোমার সামনে থাকবে আদ্রিতার সাথে ফেভিকলের মতো চিপকে থাকবে, যেন আদনান আদ্রিতা বলতে অন্ধ। আসলে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। তুমি কলেজ রেগুলার যাও না বলে এসব জানো না। আমি দীর্ঘশ্বাস ফেলে হতাশার স্বরে বললাম, আমি সবই জানি হায়াত ভাই, তাই তো এখন কষ্ট হয় না ওই শাকচুনিটার ঝাঁজ দেখানো কথায়। আমার মনে হয় আদনান ভাই আমাকে পছন্দ করলেও মানতে রাজি হয় দ্য গ্রেট আদনান আমাকে পছন্দ করে, এটাই হয়তো তার নিজের ইগো হার্ট হয়ে যায়। আবার হয়তো সেটার জন্য আমার জঘন্য চেহারা দায়ী। আমি দেখতে হয়তো অনেক বিশ্রী কিনা, আজ তো বদরাগী ছেলে, চাই না আমার ওনার ভালোবাসা। এভাবেই জীবন তেজপাতা করে ছেড়েছে। আহাত ভাই পুরুষালী কণ্ঠে ঝঙ্কার তুলে হাসলেন, অতঃপর বললেন, আই কান্ট বিলিভ দিস। তুমি ওই বদরাগী ছেলেটাকেই ভালোবেসে বসে আছো। গাল দুটো লাল হয়ে গেল। কাচুমাচু করে বললাম, আমি আর ওই নির্দয় লোকটাকে ভালোবাসা? অসম্ভব। ওই লোকটাকে তো গন্ডারও ভালোবাসতে ভয় পাবে, আর আমি তো নিরীহ প্রাণী। আহাত হো হো করে হেসে উঠল। আমিও হাসি চেপে রাখার চেষ্টা করে অবশেষে হেসেই দিলাম। আহাত কিটমিটিয়ে হেসে বলল, কথা কি মিথ্যে নয় অয়ত্রী? কিন্তু তুমি আর জঘন্য দেখতে কথাটা হজম করার মতো নয়। আমার আম্মু বলে তোমার মামাদের একমাত্র বোন তোমার নানু বাড়ির সব থেকে সুন্দরী মেয়ে ছিলেন, আর তুমি তোমার আম্মুর থেকেও সুন্দরী। আমি বিদ্রুপের স্বরে বললাম, সব সুন্দরীদের ভাগ্য কিন্তু খুব একটা ভালো থাকে না, আবার সুন্দরী হলেই সব হয় না। বেলা 12টা। বিশাল বাড়ির লিভিং রুম ভর্তি মেহমান, সবাই হইচই চিল্লাচিল্লির মধ্যে ব্রেকফাস্ট করতে ব্যস্ত। আদনান ভাই নিচে এসে এই হিজিবিজি পরিবেশ দেখে ঘোষণা করে গেছেন আমাকে তার রুমে ব্রেকফাস্ট নিয়ে যেতে। আমি চুপচাপ বড় মাঠ থেকে ব্রেকফাস্ট নিয়ে তার রুমের দিকেই যাচ্ছিলাম, আর চোখে দেখলাম আদ্রিতা আপু আমার উপর ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করছেন। কি আর করার, ভোতা মুখ করে আমি আদনান ভাইয়ের রুমে নক করলাম। সাথে সাথে ওপাশ থেকে জবাব এলো। কামিন। আস্তে করে রুমে ঢুকে দেখি উনি বেডে আচ্ছা অবস্থায় আছেন। চোখ মুখ লাল হয়ে আছে, সিল্কি চুলগুলো সর্বদার মতো পারফেক্ট নেই, এলোমেলো অগোছালো লাগছে বড্ড। চিন্তার ভাঁজ পড়লো আমার কপালে। মনে হলো উনি অসুস্থ। জিজ্ঞেস করবো অসুস্থ কিনা, তার আগে উনি গা জ্বালানো কথা বলে উঠলেন। 1 প্লেট ব্রেকফাস্ট দিয়ে তুই কি উড়ে উড়ে আসছিলি? 1 ঘন্টা পেরিয়ে গেল, অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে গেছি। তুই কি মেরে ফেলতে চাস আমাকে? ওনার বাচ্চামি মার্কা কথা শুনে আমার নাক ফুলে ফেপে উঠছে। আজ তো অসভ্য ইতর ছেলে, ওনার মতো বজ্জা তার আমি একটি দেখিনি। আমি অনলি 1 পিস, তুই কোথায় দেখবি? আর আমার মতো লক্ষ্মী ছেলে। হাসি পেল প্রচুর। এই লোকটা নাকি লক্ষ্মী, ভাবা যায় এগুলো? আমি ছোট্ট টেবিলে খাবার ট্রেটা রেখে বেডের কাছে গিয়ে ওনার কপালে হাত রাখতেই বলে উঠল, আমি ঠিক আছি, তুই খাইয়ে দে তো আমাকে। একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না বলে দিলাম। ছেলে ঘেঁষাঘেঁষি মেয়ে একটা। শেষের কথায় কষ্ট পেলেও ওনার আবোল তাবোল কথা শুনে বুঝতে বাকি নেই উনি ড্রাঙ্ক। রাতে নিশ্চয়ই হাবিজাবিগুলো গিলেছেন উনি, তাই তো এই বাদর আদনানের উৎপত্তি। উনি সর্বদা এসব খান না, কিন্তু যখনই খান বাচ্চামো শুরু করেন। আর আমি বুঝে যাই ব্যাপারটা কি। যতবার আমার মনে হয়েছে উনি আমাকে ভালোবাসেন বা পছন্দ করেন, সেটা ওনার এই নেশা অবস্থাতেই মনে হয়েছে। হুঁশ থাকতে সে ফুসফুস, খাইয়ে দিচ্ছি আর হাতে কামড় খাচ্ছি। আমি ওনার দিকে করুণ চোখে তাকালেও বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে না। ভাবলেশীনভাবে খাচ্ছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দ্রুত খাওয়াতে লাগলাম, তা না হলে কামড়ের ডজ বাড়তে পারে। কে জানে, একে বিশ্বাস নেই। খাওয়া শেষে আমি সব গুছিয়ে চলে যাব উনি বলে উঠলেন, কোথায় যাচ্ছিস? আমি যেতে বলেছি? আমি মাথা দুলালাম, মিনমিন করে বললাম, আহিকে হলুদের জন্য গোসল করানো হবে, আমাকে দ্রুত যেতে বলেছে বড়মা। উনি চুপ করে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আর যেতে পারছি না, এভাবে চলে গেলে কপালে শনি। দাঁড়িয়ে পা দিয়ে পা ঘষছি, ঠোঁট কামড়াচ্ছি, ইত্যাদি ইত্যাদি। কিছু সময় পর উনি যা বলে উঠলো আমি স্তব্ধ হয়ে রইলাম। আমি তোর আশেপাশে কোনো ছেলে কেন সহ্য করতে পারি না জানিস? তার রুক্ষভাষী কথায় আমার কণ্ঠস্বর কেঁপে উঠল, বুকে ড্যাব ড্যাব করছে। জবাব না পেয়ে উনি পুনরায় বললেন, তোর আশেপাশে কোনো ছেলে দেখলেই সেদিন রাতে আমি তোকে স্বপ্ন দেখি।
তার এহেন কথায় অস্ফুট স্বরে বলে উঠলাম, মানে কি দেখেন স্বপ্নে? আদনান ভাই বাঁকা হেসে বললেন, আমি স্বপ্নে দেখি তোকে ঝাঁপিয়ে পড়ে চুমু খাচ্ছি। মুহূর্তে কানমুখ লাল হয়ে গেল। তার কথা আমার ব্রেন ক্যাচ করতেই সে আসলে কি বলছে কান থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। কিছু মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলাম। অতঃপর কিছু সময় পর চেঁচিয়ে বললাম, আমি এক্ষুনি আদিতা আপুকে আপনার অসভ্য কথা বলে দিব। উনি ভাবলেশীনভাবে বলে উঠলেন, হ্যাঁ, যা বলে দে, কিন্তু সকালের মতো আর একবার কোথাও তোকে দেখলে স্বপ্ন সত্যি হয়ে যাবে। বলেই বেটে আয়েশ করে শুয়ে মুহূর্তে যেন ঘুমিয়ে পড়লেন, এমন একটা ভঙ্গিমা করলেন। আর আমি হতবিস্মিত, কি বললেন উনি এইমাত্র। ব্যাপারটা ক্লিয়ার, উনি আদিতা আপুকে 2 টাকার মূল্য দেয় না। তবে এগুলো উনি ড্রাঙ্ক অবস্থায় বলেই বলছেন, আমি জানি। হুঁশ থাকতে সবার প্রথম রাতে দরজা খুলিনি বলে একচর বসিয়ে দিলেন। কিন্তু সব থেকে ভয়াবহ ব্যাপার, উনি হায়াদের সাথে আমাকে ছাদে দেখেছেন। ইয়া আল্লাহ! আর আমি আকাশ কুসুম ভাবছিলাম নির্দয় লোকটা জানবেও না। হাহ, বরাবরই যে আমার ভাবনার বাহিরে। আমি বোকার মতো সেটা বারবার ভুলে বসি। আদনান ভাইয়ের রুম থেকে তার বলা কথাগুলো ভাবতে ভাবতে বের হচ্ছিলাম। তখন আহিসহ হুড়মুড় করে সব কাজিন রুমে ঢুকে আমার ব্রাশ করা গাল টিপে ধরে। আমি হতভম্ব। হচ্ছেটা কি এখানে? ওর চোখেও পানি। পিছনে আদ্রিতা আপু, আদনান ভাইয়ের ছোট বোন অনু, পাশে আহির বোন মাইশা আপু দাঁড়িয়ে, আদনান ভাইয়ের বন্ধু আশিক প্রান্ত অভিভাইয়ারা দাঁড়িয়ে দরজার কোনায়, তার পেছনে আয়াত ভাইয়া আর হায়াত দাঁড়িয়ে, এবং তাদের একমাত্র বড় বোন পিহু আপু উজ্জ্বল মুখে আমার দিকে তাকিয়ে। সবাই হুট করে কেন এই নির্দয় লোকটার রুমে হামলা চালিয়েছেন জানি না। হুট করে আহি কাদো কাদো স্বরে দ্বিগুণ জোরে কান চেপে ধরে বলল, তুই সত্যি আমার ফুপির মেয়ে অয়ত্রী তো? আমি আজ সন্দিহান, প্রচন্ড সন্দিহান। সব নিজ হাতে করে তুই আমাকে হলুদটা পর্যন্ত ছোঁয়াতে নিচে নামালি না। আদনান এত ডাকার পরেও কি করে পারলি আমার এত সুন্দর দিনটা মাটি করে দিতে, বল? আমি হতবিস্মিত আহির কথায়। কি বলছে কি এই মেয়ে? আমাকে আর আদনান ভাই ডেকেছেন ফাংশনে যেতে, যে কিনা আমাকে অনুষ্ঠান থেকে তাড়ানোর ধান্দায় কত কিছুই না করলো। এদিকে কান ব্যথা নিয়েই আমি আদনান ভাইয়ের দিকে তাকালাম। এত লোক তার ঘরে, তবুও সে ঘুমের ভঙ্গিমায় শুয়ে। এই কাজটাও এই পাষণ্ডটাই পারে? আমাকে ফাঁসিয়ে দিয়ে সে দিব্যি শুয়ে মজা নিচ্ছে। অয়ত্রী আহি কষ্ট পেয়েছে এবং আমরা সকলে কষ্ট পেয়েছি। তুমি নিচে গিয়েও কেন চলে এলে? আর এলেই যখন আদনান ডাকার পরও কেন গেলে না? প্রান্ত ভাইয়ার এমন কথায় এবার আমি বুঝলাম ব্রেকফাস্ট টেবিলে কেউ কেন আমার সাথে কথা বলেনি। আহি তো সেই মুখ ভার করেছিল। ওর কষ্ট কমাতেও মনে হলো একটু প্রতিবাদ করা প্রয়োজন। এদিকে সবার মুখে একই প্রশ্ন। তার আদনান ভাইয়ের রুম ভর্তি করে এদিক ওদিক বসলেন। আহি তখনও আমার কান ছেড়ে বসছে না, তাই পিহু আপু তাকে ছাড়িয়ে বসাতেই আহি খেপে বলল, ছাড়ো আপু, ওকে বলতে হবে কেন ও নিচে গিয়েও এভাবে না বলে চলে এলো। কি করে বোন হয়ে এ কাজ করলো ও? আমি এর উত্তর চাই। এবার আমি ঘুমের নাটক করা আদনান ভাইয়ের দিকে তাকিয়ে রেগে বললাম, আমাকে তোদের নির্দয় ভাই আসতে দেয়নি। হায়াত এবার কটাক্ষ করে বলে উঠলেন, আমি জানতাম এমনই কিছু। আদনান ভাই তোমাকে নিচে যেতে দেয়নি, তাই না? এবার ভয় পেলাম, তাই কিছু বললাম না। আহি আমার এবং আয়াদের কথায় জ্বলে উঠল। এত সময় কেউ ভুলেও ডাকেনি আদনান ভাইকে। আহি একবার ভাইয়ার দিকে তাকিয়ে আদনান ভাইয়ের সামনে গিয়ে আহি চিৎকার করে বলল, অয়ত্রীর উপর কি শুধু তোমারই অধিকার ভাই? ও কি আমার বোন না? ও কেন থাকবে না আমার মেহেদিতে? আমার উত্তর চাই, কেন দিলে না ওকে আসতে? তুমি কি করে পারলে এটা? আমি সহ সবাই আহির কাণ্ডে হতবিহল। কেউ ঘুণাক্ষরেও বুঝেনি ও এমন করে বসবে। আদনান ভাই তার সাথে কেউ চেঁচামেচি করুক সেটা একদম পছন্দ করে না। বড় মামা পর্যন্ত নরম স্বরে তার সাথে কথা বলে, সেখানে আহি বাসার পুচকে। আর ও এই প্রথম ওর দুঃসাহস দেখাচ্ছে আদনান ভাইয়ের থেকে উত্তর চাইছে, তাও আবার চিৎকার করে, শুধুমাত্র আমার জন্য। মেয়েটা সত্যি আমি বলতে পাগল। কাজিনদের মধ্যে আমি সব থেকে সবার পছন্দের কেন সেটা জানি না, শুধু জানি ওরা আমাকে জান দিয়ে ভালোবাসে, আগলে রাখে। হ্যাঁ, আদনান ভাইয়ের থেকেও বাঁচিয়ে রাখতে চেষ্টা ত্রুটি রাখে না। ভাবতে ভাবতে চোখ দুটো জলজল করে উঠল। আমি দ্রুত গিয়ে আহির হাত চেপে ধরলাম। বাকি সবাই ওকে শান্ত হতে বলছে, কিন্তু আহি যেন আজ আগুনে পরিণত হয়েছে। যে কেউ এই মুহূর্তে ওকে দেখলে বলবে, আসলে এই মেয়েটা আদনান শুভ্রের কাজিন। আমরা যখন আহিকে নিয়ে ব্যস্ত, আদনান ভাই হুট করে শোয়া থেকে উঠে বসলেন। সোজা আমার দিকে তাকিয়ে শীতল কিন্তু শক্ত চলে বলে উঠলেন, আমি রাতে তোর রুমে নক করিনি অসংখ্যবার? উনি রেগে গেছেন বুঝতে বাকি নেই। আমি ফ্যাল করে তার দিকে তাকিয়ে মাথা দুলালাম। সেটা দেখে আহি রেগে বলল, ভাই, আমি তোমার বোন বলে মিথ্যে বলবো না। তুমি সব সময় আপুকে ভয় দেখাও, এমন কেন? কই, আমাদের সাথে তো এমন করো না। আমি শক্ত করে আহির হাত খামচিয়ে ধরলাম, যার অর্থ চুপ কর।
আর আমার কপালে শনি বাড়াস না, তুই তো চলে যাবি, আমাকে কুয়োর ধাক্কা দিয়ে ফেলে কেন যাবি? আদনান ভাই ভ্রুকুচকে আবারও বললেন। অয়ত্রী, আমি তোকে ভয় দেখাই? আমি বোবার মতো আবারও মাথা নাড়ালাম দ্রুত। আদনান ভাই ভ্রু নাচিয়ে আহির দিকে তাকিয়ে বললেন, আমাকে মিথ্যে অপবাদ দিতে বোন হয়ে তোর বিবেকে বাঁধল না? আমি ওকে ডেকেছি, ও যদি না বের হয়, নাক ডেকে ঘুমিয়ে পড়ে, তাতে আমার দোষ কি? আমার তো মনে হয় যার জন্য আমার সাথে বেয়াদবি করছিস সে তোর থেকে বেশি ঘুমকে ভালোবাসে। উপস্থিত সবাই মিটিমিটি হাসছেন। আহি কটমট করে আমার দিকে একবার তাকিয়ে রুম ত্যাগ করলো। বাকি সবাই হো হো করে হেসে উঠল। কিভাবে আমার অসহায়তার মজা নেওয়া হচ্ছে দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে। করুণ চোখে আদনান ভাইয়ের দিকে তাকাতেই সে আমাকে চোখ টিপ মারলেন। রেগে রুম থেকে বেরোনোর সময় দেখলাম আদ্রিতা আপু আমার দিকে এখনো রেগে তাকিয়ে আছে, মনে হচ্ছে মেরে ফেলবে আমাকে। আমি রেগেছিলাম বলে হুদাই মুখ ভেঙচিয়ে বের হয়ে গেলাম তার রুম থেকে। পেছনে আদ্রিতা আপু বের হলো। রুমে পিহু আপু, অনু আপু আর মাইশা রয়ে গেলেন, সাথে প্রান্ত ভাইয়া, আশিক ভাইয়া, অভি ভাইয়া। আয়াত হায়াত কিছু একটা বলে হো হো করে হাসছিলেন, সেটা কি আমি বুঝলাম না। তার আগেই আমি আহির রুমের দিকে ছুটে চলে গেলাম। কিন্তু এই মুহূর্তে আদনান ভাইয়ের রুমে যে কটা আছে সবগুলো লুচ্চামিতে পিএইচডি প্রাপ্ত, আস্ত বজ্জাত সবগুলো। এদের পাশে অপরিচিত কেউ বসলে লজ্জায় জ্ঞান হারাবে তাতে আমার কোনো সন্দেহ নেই। আহির রুমে ঢুকেই দেখলাম ও কাঁদছে আর এক হাতে মেহেদির দিকে তাকিয়ে আছে। রুমে এক কোনায় পড়ে থাকা রাতে মেহেদি ডালা থেকে একটা মেহেদি কোণ নিয়ে নিঃশব্দে আমি ওর মুখোমুখি বেডে বসে তার হাত টেনে আমার কোলে রাখতেই ঝাটকায় ছাড়িয়ে নিল। চিৎকার করে বলল, আমার কারোর দোয়া চাই না, বিয়ে দেওয়ার হলে রাতে আসতি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ওকে কি করে বলি নির্দয় লোকটার আসল কাহিনী? যদিও আহি সব বুঝেছে, তাই তো আমার উপর রেগে আমি কেন কিছু বললাম না আদনান ভাইকে। কিন্তু তাকে বলে যে কিছুই হতো না, সেটা কি করে বলি আহিকে? আমি আবার ওর হাতটা টেনে নিজের কোলে রেখে মিনমিন স্বরে বললাম, ঠিক আছে, তুই আমাকে দয়া কর, দিতে দে আমাকে। এবার হাত নাড়ালো না আহি, চুপচাপ ফ্যাচ ফ্যাচ করতে লাগলো। ফর্সা মুখ ওর লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আমি ওর এই অবস্থা দেখে করুণ স্মিত কণ্ঠে বলে উঠলাম, প্লিজ কাঁদিস না, তুই তো সবই জানিস, তবুও এই অহেতুক জেদ কেন করছিস? আহি আমার দিকে তাকালো, রুক্ষ কণ্ঠে বলল, তোমার মনে হয় না কাল ভাই বাড়াবাড়ি করেছে? ভাই জানে তুমি আমার কত কাছের, সেই তুমি একই বাড়িতে থেকে আমার মেহেদি অনুষ্ঠানে নেই, এটা কেমন হলো? আমি খুব কষ্ট পেয়েছি, কখনো ক্ষমা করব না ভাইকে। আমি আর কিছু বললাম না। আহি এখন ভীষণ রেগে, তাই সব জেনেও রাগে সব ফুলে যাচ্ছে। যে আদনান ভাই কারোর আগের পরোয়া করে না, তাই ওনার ওপর রাগ করা বোকামি ছাড়া কিছুই না। যতটা সম্ভব ওকে বুঝিয়ে কান্না থামালাম। তারপর বড় মা এসে হলুদের গোসলের জন্য ওকে কুচকুচি হলুদ শাড়ি পরিয়ে নিচে নিয়ে গেলেন। একদম হলুদ পরি লাগছে ওকে। গোসলে পুরোটা সময় আমি ওর পাশে ছিলাম। সবাই ওর কান্নার কারণ ততক্ষণে জেনে গিয়েছে, তাই আমাকেই প্রথমে দিল ওকে হলুদ ছোঁয়াতে। আমি হলুদ ছোঁয়াতেই আহির মুখে হাসি ফুটল, রাগ জেদ ভুলে গেল। আমি মনে মনে হাসলাম, এই ভাই বোনগুলো আস্ত জেদি। মনে মনে বোনের ভালোবাসায় মনটা একদম ফুরফুরে হয়ে গেল। কালকের জন্য আমার মনেও একটি সূক্ষ্ম কষ্ট ছিল, সেটা আহির হাসি আর আমার ভালোবাসা দেখে চলে গেল। তারপর হলুদ লাগানো নিয়ে হইচই পড়ে গেল বাগান জুড়ে। সেই হইচয়ে কোথাও আদনান ভাইকে দেখলাম না। আয়াত ভাই আমার দিকে হলুদ পানি ছুড়লেন আচমকাই। সবাই যখন হেসে কুটি কুটি, আমিও কম চাই না। এক গাদা হলুদ হাতে নিয়ে ওনার মুখে মেখে দিলাম। আমার দেখা দেখি সবাই সেই মহান কাজে যোগ দিলেন। অতঃপর ওনার সেই বীভৎস রকমের ফেস দেখে আমি খিলখিল করে হেসে উঠলাম। ঠিক তখন হঠাৎ কি মনে করে ছাদে তাকাতেই দেখলাম আদনান ভাই সেই অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার উদাম শরীরে এক হাত জুড়ে ট্যাটুগুলো কিছুটা দেখা যাচ্ছে। দুপুরের তীক্ষ্ণ রোদের উত্তাপে তার ফর্সা মুখে পড়ায় রক্তিম হয়ে গিয়েছে। কেন যেন বুকটা কেঁপে উঠল। ওনার এই দৃষ্টি আমাকে চিৎকার করে বলে উনি আমাকে ভালোবাসে, অতিরিক্ত সেটা। কিন্তু ওনার ব্যবহার আমাকে বুঝিয়ে দেয় উনি ঠিক আমাকে কতটা অপছন্দ করেন। ঠিক আসলেই কি তাই, নাকি তার মধ্যেই লুকিয়ে আছে আরো অজানা সত্য, আমার সাথে করা তার ব্যবহারের সত্য? কিছুই জানি না আমি, শুধু জানি আমি নিজেও অদ্ভুত যন্ত্রণায় ভুগছি। আহিকে বাসর ঘরে ঠিকঠাক রেখে যে যার মতো ক্লান্ত শরীর নিয়ে রুমে যাচ্ছিলাম। রুমে ঢুকবো সেই মুহূর্তে কেউ হাত ধরলেন। আমি জানি ইনিকে, আদনান ভাই ছাড়া কেউ না। ক্লান্ত সাথে করুণ চোখে পেছনে ফিরে তাকাতেই ওনার হাস্যোজ্জ্বল মুখ দেখে থমকে গেলাম। আদনান ভাই সুন্দর, তেমনি তার হাসি মাত্রাধিক সুন্দর। কিন্তু কথা হলো, ছেলের হাসিও এত সুন্দর হতে হয়? আশ্চর্য। যাই হোক, উনি চাপা স্বরে ফিসফিস করে বললেন, এখানে একটা স্টল আছে, অত্যাধিক মজার ফুচকা খেতে পাওয়া যায়, খেতে চাইলে এক্ষুনি। তার কথা শেষ না হতেই আমি দ্রুত মাথা দুলালাম। অতঃপর উত্তেজিত কণ্ঠে বললাম, একদম লোভ দেখাবেন না। রাত একটাই মফস্বল শহরে ফুচকা কোথাও পাওয়া যাবে না। আপনি নিশ্চয়ই ছাদে যাওয়ার জন্য শাস্তি দিতে চাইছেন আমাকে।
প্লিজ, আমি ক্ষমা চাইছি তো। সরি সরি সরি, প্লিজ। আদনান ভাই আমার কথা কানেও তুললেন না, বরং চোখ বুজে কান পরিষ্কার করার মতো কানে আঙুল দিয়ে নাড়তে লাগলেন। অতঃপর আমি চুপচাপ হেঁটে সামনে এগুতে লাগলাম। নির্দয় লোকটার চালাকি আমি বেশ বুঝতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না। হারামি, তোর বউ পালিয়ে যাক। আমাকে গালি দেওয়া হয়ে গেলে এসব আবর্জনার স্তূপ মুখ থেকে কিছুটা পরিষ্কার করে নে প্লিজ, বিচ্ছিরি লাগছে। হঠাৎ এমন কথায় চমকে উঠলাম। শেষের কথাটা মস্তিষ্কের স্নায়ুকোষ সরাসরি পৌঁছে হৃদয়ে আঘাত করে বসলো। যার জন্য সাজলাম সে বিশ্রী উপাধি দিয়ে দিল। আঘাত পাওয়ারই কথা, তাও আমার মতো সফট হার্টের মানুষের তো কথাই নেই। চুপসে যাওয়ার মোড় নিয়ে হেঁটে যেতে যেতে লিপস্টিক মুছে নিলাম। আর কিছু করলাম না। তাতে আবার ভূত উপাধিতেও উপাদিত হতে পারি কে জানে। হেঁটে হেঁটে তার পিছু পিছু চলছি। কি আশ্চর্য, উনি মেইন গেটের বাইরে গিয়েও হেঁটেই চলছে। এদিকে আমার পা চলছে না। আজ আহির বিয়ে ছিল। বিদায়ের কষ্ট না থাকলেও দৌড়ঝাঁপে খুব ক্লান্ত সবাই। এখন তো যে যার মতো ঘুমিয়ে পড়েছে, আর আমাকে অকর্মটা এভাবে হাঁটাচ্ছে। আদনান ভাই একটা কাজও করেনি, শুধু বড় বড় কিছু আর্টিস্ট নিয়ে এসেছিল ঘরবাড়ি সাজাতে। আর আমরা বোনেরা 1 মাস ধরে খাচ্ছি, তাও অল ক্রেডিট পাচ্ছে আদনান ভাই। সবাই ডেকোরেশনের জন্য প্রশংসা করছেন ওনার। আচ্ছা, উনি করেছেনটা কি তাই আমি বুঝলাম না। কিছু লোক এনে হাজার প্রশংসা কুড়িয়েছেন, এটাই গা জ্বালা করছিল। আমাদের বোনেদের কিন্তু হজম করা ছাড়া কিছুই করার নেই, তাই চুপচাপ গিলছি, মানে হজম করছি। কিছু সময় হাঁটার পর গতি কমিয়ে হাঁপিয়ে গিয়ে বললাম, আদনান ভাই আর পারছি না। উনি প্রায় সঙ্গে সঙ্গে বললেন, আমার সাথে কথা বলবে না ভেবেছিলে? এতটুকু শাস্তি তো প্রাপ্য, তাই না? আপনারা খেয়াল করেছেন আদনান ভাই আমাকে তুই তুমি দুটোই বলেন। আসলে আমার সাথে একা থাকাকালীন উনি আমাকে তুমি করেই বলেন, আর না হলে তুই। ভীষণ আশ্চর্য হই আমি। কৌতূহল জাগে জানার কেন এমন, কিন্তু উত্তরের কোঠা শূন্য এত বছর ধরেই। ওনার কথার পিঠে বললাম, এবার বাড়ি চলে যাই, শাস্তি তো শেষ। আদনান ভ্রুকুচকে তাকিয়ে বলল, আমার থেকে শাস্তি পেতে দেখছি তোমার খুব ভালো লাগে। আমি মেকি হাসলাম, উত্তরে কিছু বললাম না। উনি অদ্ভুত হাসলেন আমার হাসির পিঠে। ঠিক তখনই প্রাপ্ত ভাইয়া গাড়ি নিয়ে এলেন। পাশের ছিটে পিহু আপু বসে। বেশ অবাক হলাম আমি পিহু আপুকে দেখে। আপু একটু লজ্জা লজ্জা পাচ্ছে আদনান ভাইকে দেখে। আদনান ভাই সেদিকে পাত্তা না দিয়ে আমাকে বললেন, গাড়িতে ওঠো। আমিও চুপচাপ উঠে বসলাম পিছনে। আমাকে উঠিয়ে আদনান ভাই নিচে উঠে বসলেন। প্রাপ্ত ভাইয়া গাড়ি স্টার্ট দিল। পিহু আপুকে দেখলাম, আমরা বসতেই আপুর কাচুমাচু ভাব বেড়ে গেল। আমি মাথা ঘুরিয়ে ফিরে প্রাপ্ত ভাইয়া আর পিহু আপুকে বারবার দেখছি। ঘাবলা লাগছে বেশ। সত্যি বলতে আমি বিস্মিত তাদের মধ্যে কিছু আছে ভাবতেও। আমাকে আরো বিস্ময় করে দিয়ে আদনান ভাই বাইরে তাকিয়ে বলে উঠলেন, অয়ত্রী, এত অবাক হওয়ার কিছু নেই। নেক্সট বিয়ে প্রান্ত পিহুর, তুই আবার 3 মাসের জন্য শপিং করতে তৈরি হয়ে নে। আদনান অতি শান্ত শীতল কণ্ঠে কিছু সাধারণ বাক্য বললেও আমি বিস্ফোরিত চোখে তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। আদনান ভাইয়ের নির্লিপ্ততায় প্রকাশ করে উনি সব জানতেন। আমি এক হাত হা করে পিহু আপুর দিকে তাকিয়ে। সে মুখ লুকাতে ব্যস্ত। গাড়িতে দুই বন্ধুর নির্লিপ্ততা এই নিয়েই। সত্যি একটা ফুচকা স্টলে গাড়ি থামলো। এত সময় বিস্মিত আশ্রিত হলেও এখন আমি মনে মনে রাগ, বড্ড রাগ। তাই চুপচাপ আদনান ভাইয়ের কথা মতো সব করলাম যা উনি আমাদের বলেন। পিহু আপুর সাথে কথা বললাম না একটুও। পিহু আপু কাচুমাচু করছেন শুধু, কিন্তু কিছু বলতে পারছেন না। তবে বুঝছেন আমি রেগে তার উপর। ফুচকা আসলেই বেসামাল খেলাম। প্রাপ্ত ভাইয়া খাওয়া শেষে পিহু আপুকে নিয়ে গাড়িতে চলে গেলেন। আমি আদনান ভাই খোলা রাস্তায় হাঁটছি। গাড়ি আস্তে আস্তে পিছনে পড়ে যাচ্ছে আমাদের। আদনান ভাই আমাকে একা বের হতে দেন না কখনো, কিন্তু এভাবে হুটহাট কোথাও না কোথাও ঠিকই নিয়ে যাবে সপ্তাহে 2-1 বার। হাঁটতে হাঁটতে আদনান ভাই আমার দিকে তাকিয়ে বললেন, অয়ত্রী, আমি খুব খারাপ, তাই না? আমি ফট করে বলে ফেললাম, না, আপনি খুব ভালো। নির্দয় লোকরা ভালো হয়। আজ কি যেন হলো আমার। তার এহেন কথায় চেঁচিয়ে উঠলাম, আপনি নির্দয় নন, কিন্তু আপনি নির্দয় লোকের অভিনয় করেন আমার সাথে। আমি জানি আদিতা আপুকে ভালোবাসেন না আপনি, শুধু শুধু আমাকে কষ্ট দিচ্ছেন। আদনান ভাই সবাই বিয়ে করে ফেলছে, আমরা কবে করব? আদনান ভাই আমার কথায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আমি সেটা বুঝতে পারলাম এবং আমি নিজেও লজ্জায় পড়ে গেলাম। তাই দ্রুত ভারী লেহেঙ্গাটা একটু উঁচু করে সামনে হাঁটা দিলাম। কয়েক পা যেতে আদনান ভাই বললেন, অয়ত্রী, আমি তোকে কখনোই বোন ছাড়া কিছুই ভাবিনি। আমি দাঁড়িয়ে গেলাম। পিছনে ফিরে রুর কণ্ঠে বললাম, মিথ্যে কথা এটা। সত্যি এটাই, আপনি কখনোই আমাকে বোনের চোখে দেখতে পারেননি। হয়তো সেটা আমাকে এখানে আনার আগ থেকেই। আপনি ফারেস্ট আর জেলাসিতে সবসময় আমাকে কষ্ট দিয়ে ফেলেন, কিন্তু এখন আমি আর কষ্ট পাই না, কারণ আপনিও আমার প্রথম অনুভূতি। আদনান ভাইয়ের ধরা পড়ে যাওয়া মুখ দেখে আমি কনফার্ম হয়ে গেলাম। এও বুঝলাম তিনি আমার কথা মেনে নেবে না সহজে। স্বীকার করবে না উনি আমাকে ভালোবাসে, বরং কষ্ট দিবে দ্বিগুণ। আমি নিজেকে প্রস্তুত করলাম সেভাবে। রাস্তার একপাশে বেশ বড় বিল। বিলের পানি ল্যাম্পপোস্টের আলোতে চিকচিক করছে। অন্য পাশে ক্ষেত যতদূর দেখা যায়। তার মধ্যে সরু পিচ স্বচ্ছ রাস্তায় আমি আদনান ভাই নীরবে দাঁড়িয়ে। চারপাশ নিস্তব্ধতা, চাপা ঝনঝন শব্দ গ্রাম্য পোকারা তৈরি করছে।
পরিস্থিতি যেন তাতে আরো গম্ভীর করে তুলছে। মনে চলছে কাল বৈশাখের ঝড়। এতগুলো বড় বড় কথা বড্ড দৃঢ় বিশ্বাস নিয়ে বলে ফেললেও আদনান ভাইয়ের রাগ জেদ সম্পর্কে আমি বেশ পরিচিত। আমাকে এত ভালোবাসার পরেও যখন উনি আমাকে তার অনুভূতি সম্পর্কে জানাতে অনিচ্ছুক, আর আমি সেটা টের পেয়ে গেছি এভাবে, তাতে উনি রেগে যাবেন। শুধু রাখবেন না, মাত্রাধিক রেগে যাবেন। তিক্তবাণী আমি হজম করতে পারবো, কিন্তু তার বেশি আমি সহ্য করতে পারবো না। আমি বরাবরই কোমল হৃদয়ের অধিকারিণী। আমার হৃদয় হরণকারী আদনান ভাইয়ের থেকে এর বেশি কষ্ট আমি সহ্য করতে পারবো না। ভয়ে কাঁপতে কাঁপতে আমি যখন নিজের কোমল হৃদয়কে কিছু তিক্তবাণী শোনাতে পুরোদমে প্রস্তুত করে চলেছি, তখন আদনান ভাই আকাশ পাতাল কাঁপিয়ে হেসে উঠলেন। ওনার ক্রু ভয়ঙ্কর শীতল হাসিতে ভেতরটা কেঁপে উঠল। আমি ভালোই বুঝলাম আমি নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছি। আদনান তখনও পেটে হাত চেপে হাসতে ব্যস্ত। লক্ষ্য করলাম তার মুখ অসম্ভব লাল হয়ে গিয়েছে, রাগে কাঁপছে সে। এতটুকু যথেষ্ট ছিল আমার ভয়ে কেঁদে দেয়া। চোখ বুক ফেটে কান্না পাচ্ছে আমার। ঠোঁট উল্টে কেঁদে দিলাম আমি। মুহূর্তে চোখের জলে গাল ভেসে গেল। আমার কান্নায় হাসি থামালেন উনি। রেগে চাইলেন আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। ভয়ে আমি কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করাতে ফোপানি উঠে গেল। নিঃশ্বাস নিতেও কষ্ট হতে লাগলো। আমার এহেন অবস্থা দেখে উনি ওনার দৃষ্টি অন্যদিকে রাখলেন। চুলে ব্যাক ব্রাশ করে আচমকা আমার ডান বাহু ধরে নিচের সাথে মিশিয়ে জড়িয়ে ধরলেন আলতো করে। এত উষ্ণতা ছিল ওনার বক্ষস্থলে, আমি বিড়াল ছানার মতো ওনার উষ্ণ বুকে মাথা আরো এটা দ্বিগুণ উদ্যোগে কাঁদতে লাগলাম। অনুভব করলাম ওনার একটা হাত আমার চুলে হাত বুলাচ্ছে। তাতে কান্নারা আরো প্রগাঢ় হলো আমার। এতদিন আদ্রিতা আপুকে নিয়ে করা অভিনয়ের জন্য যে কত কষ্ট ছিল আমার মনে, সব কেঁদে আমি ভাসিয়ে দিতে চাইলাম। ওনার প্রতি আমার সকল অভিমান অভিযোগ আজ আমি যেন শেষ করে দেব বলেই ঠিক করেছি। বেশ কিছুক্ষণ কাদার পর মস্তিষ্ক মন সব আমাকে চিৎকার করে বলল, আজ এসব কিছু শুরু নয়তো শেষ। যে কোনো একটা মেনে নিতে, নয়তো মানতে প্রস্তুত হও। অয়ত্রী, এভাবে কষ্ট কেন তুমি পাবে? কি দোষ তোমার? বরং দোষ তার যে তোমাকে জেনে শুনে কষ্ট দিচ্ছে, আবার ভালোবাসছে না। হয় তাকে শুধু কষ্ট দিতে হবে, নয়তো ভালোবাসতে হবে। মনে মনে কথাগুলো ভেবে অভিমানী স্বরে ওনার বুকে পড়ে কাঁদতে কাঁদতেই বললাম, আপনি আমাকে ভালোবাসেন? এই দেখুন, এখনো আপনি আমার কান্না সহ্য করতে পারছেন না। যদি ভালোই না বাসেন তবে... আদনান ভাই অস্ফুট স্বরে বললেন। তবে তবে হোয়াট? আমি ওনার থেকে নিজেকে ছাড়াতে চাইলাম, পারলাম না বিন্দুমাত্র। বরঞ্চ উনি দ্বিগুণ জোরে আমাকে জড়িয়ে ধরল। তবু আমি দৃঢ় কণ্ঠে বললাম, তবে আমাকে আমার মতো ছেড়ে দিন। আমাকে স্বাধীনভাবে বাঁচতে দিন। মুক্তি দিন আপনার এই অদৃশ্য ভালোবাসা অধিকার বোধ থেকে। আপনার এই অদৃশ্য ভালোবাসা আমার রন্ধে রন্ধে ডুবে গেছে আদনান ভাই। তবে এখনো কিছু সময় আছে। আমি মানিয়ে নিতে সেই ছোটবেলা থেকেই শিখেছি, এখনো পারবো। কিন্তু আরেকটু দেরি হলে আদনান ভাই আমি পারবো না, আমি মরে যাব। তাই আজ হয় আপনি আমাকে মেনে নিন, নয়তো কাল আদ্রিতা আপুর বাবা আপনার আর আদ্রিতা আপুর বিয়ের কথা বলবে, আর আপনাকে... আমার কথা আটকে আদনান ভাই বললেন, তো আমাকে কি করতে হবে? আমি ফুপিয়ে কেঁদে বললাম, আপনাকে বিয়েতে রাজি হতে হবে। ঠিক আছে। ঠিক আছে, একটা ছোট্ট শব্দ, কিন্তু আমার মনে হলো এর থেকে তিক্ত বিষাক্ত শব্দ আর একটি নেই। সত্যি আজ মনে হলো একটা নির্দয় ছেলেকে ভালোবেসেছি আমি। আমার কিশোরী মনের প্রথম এবং শেষ অনুভূতি আদনান ভাই। বোঝাতে পারবো না তার ঠিক আছে কথাটায় আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে। তবে আমাকে এতটুকু কষ্ট দিয়ে থামলেন না আদনান ভাই। কিছুক্ষণ থেমে আবার বলে উঠলেন, আমি আদ্রিতাকে ভালোবাসি। তাকে বিয়ে করতে রাজি হব নাই বা কেন? আদ্রিতাকে আমি সেই অনেক আগে থেকেই ভালোবাসি। অনেক কষ্টে ওকে রাজি করিয়েছি। আমাদের একটা সুন্দর রিলেশন আছে, যা বিয়ে পর্যন্ত যাবে। এটাই স্বাভাবিক। তোমাকে এতটা টেক কেয়ার করার একমাত্র কারণ, তোর যার সাথে বিয়ে ঠিক করেছিল সে তোমার পিছনে এখন অবধি চলে এসেছিল। তাই তোমাকে তোমার বাড়ি আর যেতে দেয়নি। তোমার বাবা তাই আমাদের বাড়ি এসে তোমাকে দেখে যেতেন। কলেজ যাওয়াও ওই ইকবালের জন্যই বন্ধ করেছি, সেটা দাদুর কথায়। তুমি এক প্রকার বন্দি থাকতে, তাই তোমাকে আমি মাঝে মধ্যে বাইরে নিয়ে যাই, দুষ্টুমি করি বাসায়। সেটা তুমি খেয়াল করলেই দেখতে। সব কাজিনদের সাথেই করি। তাই বলে সবাইকে তো ভালোবাসি না আমি, তাই না? শরীরটা মেয়ে ছিল। কষ্টে ওনার এক্সপ্লেইনগুলো শুনে তীক্ষ্ণ ব্যথায় বুকে রক্তক্ষরণ হলো। এক একটা কথা তীরের মতো তীব্র গতিতে বুকে গিয়ে বাঁধল। আমি বহু কষ্টে ওনার দিকে একবার তাকালাম। উনি স্বাভাবিকভাবে ওনার তীক্ষ্ণ সুন্দর চোখ জোড়া দিয়ে আমার দিকে তাকিয়ে। আগের ভয়ঙ্কর রাগান্বিত আভা আর চোখে মুখে নেই। আমি স্মিত হাসলাম, অতঃপর বললাম, তাহলে পিহু আপু আর প্রাপ্ত ভাইয়ার আগে আপনার আর আদিত্য আপুর বিয়ে শপিং করতে হবে আমাকে? উনি ওনার সুন্দর মুখশ্রীতে ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, তুমি সুন্দরভাবে বোঝার জন্য ধন্যবাদ। আশা করি কোনো ঝামেলা করবে না, আর এসব বলে আমার মাথাও গরম করবে না। আমি দুর্বল থাকলেও প্রথমের মতো রুর কণ্ঠে বললাম, চিন্তা করবে না, আর কখনো বলবো না। বলেই সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললাম। আমার কষ্টের অশ্রুপাত আমি এই নির্দয় লোকটাকে দেখাতে চাই না যে জীবনের প্রথম এত কষ্ট পেয়েছি আমি। মস্তিষ্ক নিতে পারিনি। একসময় জ্ঞান হারাই।
জ্ঞান পুরোপুরি হারানোর আগে আদনান ভাই কিছু বলেছিলেন আমাকে। আমি শুনতে পেলেও মস্তিষ্ক ক্যাচ করতে পারিনি শব্দগুলোর অর্থ। শুধু বুঝতে পারছিলাম আমি শূন্যে ভাসছি। যখন জ্ঞান ফিরল তখন সকাল 11টা। মাথার পাশে বড় মামি বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে বলল, কি রে, এক বোনের বিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেলি? এখনো তোর জমের বিয়ে বাকি। অসভ্যটা বিয়েতে রাজি হয়েছে। দ্রুত সুস্থ হয়ে ওঠ। বাসায় সবাই তোকে নিয়ে চিন্তিত। ঘুম থেকে উঠেই আবারও আদনান ভাইয়ের বিয়ের কথা শুনতে পাবো ভাবিনি। মামি আমাকে খাইয়ে ওষুধ খাইয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। একটু পর একে একে সব কাজিনরা বড়রাও এসে দেখে গেলেন। এলেন না শুধু আদনান ভাই আর আদ্রিতা আপু। আদ্রিতা আপুকে আশা করি না আমি, কিন্তু আদনান ভাই, সে একবার এলেন না এতে অবাক আমি। কেননা আমার জ্বর এলে আকাশ পাতাল এক করে ফেলতেন লোকটা। আজ বড্ড আফসোস হচ্ছে। হয়তো নিজের অনুভূতি প্রকাশ না করলেই আজ ওনার কেয়ারগুলো পেতাম। হয়তো বা ওভাবেই ভালো ছিল, কিন্তু আসলেই কি তাই? না, বরং পরে আমার বেশি কষ্ট হতো। তাই এখন থেকে আবার নতুন অভ্যাসে নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত হব, এটাই ভালো। মায়া বাড়িয়ে লাভ কোথায়? নির্দয় লোকটার তো আর কষ্ট হয় না। যা হবার সব আমারই হোক, সে ভালো থাকুক সেটাই আমি চাই। ভরা দুপুর, বাইরে কাঠফাটা রোদ্দুর। কিছু কাক কাকা করছে দূরে। রোদের উত্তাপে বাইরে 2-1 লোকেরও দেখা মিলছে না আজ। আহি আয়াত ভাইয়া কাল রাতে হানিমুনে গিয়েছে। 2 পরিবার তারা ফিরে আসা পর্যন্ত এখানেই থাকবে। আজ 2 দিন জ্বরের দোহাই দিয়ে বাইরে যাই না আমি। আদনান ভাই আদ্রিতা আপুকে একসাথে দেখার সাহস হয় না আর। কেননা আগের মতো মনে সূক্ষ্ম আশাটুকু আর নেই। আদনান ভাই এসব নাটক করেন, আমাকে ভালোবাসেন না। নিজেকে বড্ড ছোট লাগছে আজ। দ্য গ্রেট আদনান ভাইকে ভালোবাসার মতো ভুল কি করে করলাম আমি? আমার কি সেই যোগ্যতা আছে? কোথায় আদনান ভাই আর কোথায় আমি? তাছাড়া এতটা বেসামাল আমি কি করে হলাম? কিভাবে বললাম আদনান ভাইকে এতগুলো কথা? কি করে শোনালাম আমি আমার অনুভূতিগুলো? আমি সেটা ভেবেই অবাক। প্রেমে ডুবলে মানুষ সত্যিই সব পারে। ভয়কেও জয় করতে পারে, জমকেও ভালোবাসতে পারে। আমার সাথেই তাই হয়েছে। সেটাই আজ আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তবে আমার এতটা বেসামালেরও কারণ আছে। নিজের ভালোবাসা অন্য কারো হয়ে যাবে শুনলে নিশ্চয়ই কোনো রমণী সামলে থাকবে না। আহির হলুদের দিন রাতেই আমি নানুর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় নানু আর বড় মামার সাথে আদ্রিতা আপুর বাবাকে তাদের বিয়ের কথা বলতে শুনেছি। তবুও বুকে পাথর চেপে রেখে পুরো বিয়েতে হাসি খুশি ফুটিয়ে রেখেছিলাম, শুধুমাত্র এই ভেবে আদনান ভাই। এখন তার ঠিক আছে কথাটা কানে বাজে শুধু, আর কিছুই নাই। 2 দিনেও আদনান ভাইকে দেখিনি। এখন আর দেখতে ইচ্ছে করলেও মনে হয় এভাবেই ভালো। বারান্দায় দাঁড়িয়ে এসব ভাবছিলাম। হঠাৎ মেইন গেটের দিকে চোখ পড়তেই দেখলাম আদনান ভাই দাঁড়িয়ে। দৃষ্টি তার আমার উপর, ভ্রুকুচকে রক্তিম চোখে তাকিয়ে আছে উনি। ওনার এহেন দৃষ্টিতে আমি মোটেও বিচলিত হলাম না, শুধু দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিলাম। কিছু সময় পর আদ্রিতা আপুর কণ্ঠ শুনতে পেলাম। এবার পাথর মনটা গলতে শুরু করলো। দাঁতে দাঁত চেপে কান্নাগুলো গিলে নিলাম। আমার চোখের সামনে দিয়ে আদনান ভাই আদ্রিতা আপুকে নিয়ে গাড়ি করে বেরিয়ে গেলেন। মাঝে আরো 2 দিন চলে গেল। আজ জ্বর পুরোপুরি সেরেছে। একদিন আমি উন্মাদ জ্বরে ভুগেছি। এত জ্বর আমার কখনোই হয়নি। তাই তো জ্বর চলে গেলেও শরীরের অসহ্য ব্যথা এখনো আছে। তবুও হুট করে এতদিন রুম বন্ধ থাকলে সবাই অন্য কিছু ভাবতে পারে যা আমি চাই না। তাই আস্তে আস্তে নিচে গেলাম সিঁড়ি বেয়ে। প্রায় নেমেই গিয়েছিলাম, তখন হায়াত এসে আমার বাম হাত ধরে বলল, চলো হেল্প করছি। আমি মাথা দুলালাম। সত্যি একটু সাপোর্টের দরকার ছিল এই মুহূর্তে। কেমন যেন পা কাঁপছিল। হায়াতের সাপোর্টে নেমে দাঁড়াতেই আমি দীর্ঘশ্বাস ফেললাম। সেটা দেখে হায়াত বলল, গায়ত্রী, আর একটু রেস্ট নিতে। তোমাকে অনেক দুর্বল লাগছে। আমি মলিন মুখে স্মিত হেসে বললাম, একটু হাঁটলেই ঠিক হয়ে যাব। আপনি কোথাও যাচ্ছেন? না, ড্রয়িং রুমে সবাই মুভি দেখছে, চলো তুমিও বসবে। চলুন। হায়াত ভাই আমাকে আবারও ধরে নিয়ে গেল ড্রয়িং রুমে। ডুপ্লেক্স বাড়ি হওয়ায় 2-3 দিক দিয়ে সিঁড়ি আছে নিচে নামার। আমি সামনের সিঁড়ি দিয়ে নামিনি, পেছনের দিক দিয়ে নেমেছি। হায়াত আমাকে সেখান থেকে সামনের ড্রয়িং রুমে নিয়ে গেল। সেখানে আদনান ভাই সহ সবাই বসে কাজিনগুলো। বড়রা নেই, হয়তো এই বিকেল টাইমে যে যার রুমে। আমি গিয়ে মাইশার পাশে বসলাম। আমার বাঁ পাশে হায়াত বসলেন। আমাকে দেখে আদ্রিতা আপু আদনান ভাইয়ের গা ঘেঁষে বসলেন। আমি সেদিকে না তাকিয়ে দৃষ্টিবিশাল স্ক্রিনের টিভিতে রাখলাম। সবাই দেবদাস দেখছে। এই পুরনো মুভি দেখার মানে বুঝতে না পেরে একবার হায়াতের দিকে প্রশ্নবোধক চাউনি দিলাম। সে দুষ্ট হেসে বলল, পুরনো স্মৃতি চারণ করা স্বাস্থ্যের জন্য ভালো। আমি বিরক্তিকর চাহনি ওকে ছুঁড়ে মেরে সেই দেবদাস মুভি দেবদাসী হয়ে দেখতে লাগলাম। মনে মনে নিজের ভাগ্যকে হাজার গালি দিলাম। যখন কষ্টে থাকি তখন পুরো কায়নাত ঘুরে ফিরে কষ্টমার্কা জিনিসগুলো চোখের সামনে ঘুরাই। তাতে যেন কষ্ট দ্বিগুণ বেড়ে যায়। কায়নাত বড্ড নিষ্ঠুর। রাতে একেবারে খেয়ে দিয়ে রুমে এলাম। এর মধ্যে একবারও আদনান ভাইয়ের দিকে তাকাইনি ভুলেও। তাতে মনে হলো কষ্ট বাড়বে, আর কিছুই নাই। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। সব স্বাভাবিক, তবে আমার জীবনটা পাংশে হয়ে গেছে।
আজকাল একা থাকতে ভালো লাগে। কাজিনদের আড্ডায় আমাকে পাওয়া যায় না। সবাই জিজ্ঞেস করলেও কি হয়েছে তোর, আমার উত্তর শরীর ভালো না বলেই কেটে পড়া সবার চক্ষু আড়ালে। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। ছাদে দাঁড়িয়ে আমি। সেই রাত থেকে ঘুম আসছিল না। আজ কেমন অস্থির লাগছিল সব। তাই রাত 2টোর দিকে ছাদে এসে দাঁড়িয়েছি। এখন ভোর। আমার চোখের সামনে দিয়েই কালো আধার কেটে ধীরে ধীরে আলোকিত হয়ে গেল আকাশ পাতাল। মনে হলো, ইস, যদি আমার জীবনটা এভাবে আলোকিত হয়ে যেত। কিন্তু বাস্তবতা এটাই, পৃথিবীতে রাত দিন যেমন আছে তেমনি জীবনে ভালো সময় খারাপ সময় বলেও একটা কথা আছে। আজ হয়তো আমার খারাপ সময় যাচ্ছে, কিন্তু ভালো সময়টাও ঠিক আসবে। ঠিক এই আলোকিত ভোরের মতো আসতে বাধ্য তারা, কারণ এটাই যে নিয়ম। দুঃখের পর সুখ আসবেই। ভাবনার মাঝে মনে হলো কেউ পিছনে দাঁড়িয়ে। আমি ভয়ে ভয়ে পিছনে তাকাই। অমনি কেউ ভাউ শব্দ করে উঠল। বিকট এক চিৎকার মেরে তপ্তা মেরে গেলাম। সামনে দাঁড়িয়ে হায়াত। আমাকে এত ভয় পেতে দেখে বেচারা নিজে ভয় পেয়ে গেল। আমি বড় বড় শ্বাস নিতে লাগলাম। হায়াত আলতো করে পিঠে হাত রাখতে যাবে, তখন আমার চিৎকার থেকে বিকট জোরে শব্দ হলো। তাতে এবার আমি চিৎকার দিয়ে হায়াতকে জাপটে ধরলাম। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা। অতঃপর আমি পিটপিট চোখ খুলতেই দরজার চোখ পড়ল। আদনান ভাই দাঁড়িয়ে রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে। আমি আদনান ভাইকে দেখে দ্রুত সোজা হয়ে দাঁড়ালাম। হায়াত উত্তেজিত কণ্ঠে বলল, আই এম সরি ওয়েত্রী, বুঝিনি এতটা ভয় পাবে তুমি। আমি মাথা দুলালাম। এই মুহূর্তে আদনান ভাইকে ভয় করছে, আর কিছু না। কেন এত ভয় করে তাকে সেটা ভেবেই কান্না পেল। তবে সব চুকিয়ে ফেলেছি আমি, তাই কিছুটা স্বস্তি আছে মনের কোণে। আমি আদনান ভাইয়ের দিকে আর তাকালাম না। হায়াতকে বললাম, ইটস ওকে, আসলে অন্যমনস্ক ছিলাম, তাই ভয় পেয়ে গেছি বেশি। আপনি এত সকালে ছাদে কেন? হায়াত আদনান ভাইয়ের দিকে একবার তাকিয়ে মেকি হেসে বলল, তোমাকে পাহারা দিচ্ছিলাম, যদি ছাদ থেকে কোনো ছেলে পরি এসে তোমাকে উড়িয়ে নিয়ে যায় তাই। এই কথা শুনে দেখলাম আদনান ভাই আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে হনহনিয়ে নিচে চলে গেলেন। আমি অবাক চোখে হায়াতের দিকে তাকালাম। ওর মুখে রহস্যময় হাসি। আমি কিছু জিজ্ঞেস করব, তখন পিহু আপু ছুটে এসে আমার হাত ধরে নিচে নিয়ে যেতে লাগলেন। আমি হায়াত ভাই দুজনে হতবিহল পিহু আপুর কাছে। আপু আমাকে রুমে ঢুকিয়ে রুম বাইরে থেকে লক করে দিলেন। আমি রুমে ঢুকেও শুনতে পাচ্ছিলাম আদনান ভাইয়ের রুম থেকে ভেসে আসছে ভাঙচুরের শব্দ। তীব্র শব্দে কান ঝাপসা হয়ে যাচ্ছে। এদিকে আমি কিছুই বুঝতে পারছিলাম না হচ্ছেটা কি। আদনান ভাই কেন রেগে? সে রেগে মেগে থাকলে ভাঙচুরের অভ্যাস আছে। তবে এখন উনি কেন রেগে মাথায় ঢুকছে না। শুধু মনে হচ্ছে দুনিয়ার সব বাজে অভ্যাস এই ছেলের মধ্যে আছে। ভালোই হয়েছে সে আমায় ভালোবাসে না। তখনও আমি বুঝিনি আদনান ভাইয়ের ঘরে এই ঝড় আমাকে ঘিরে। আমার ওপর শনি ঘুরছে, কপালে খারাপই আছে। বেশ কিছুক্ষণ দরজা ধাক্কালাম, কেউ খুলল না। আদনান ভাইয়ের রুমের সামনে বাড়ির সবার গলার স্বর শুনতে পেলাম, তবে স্পষ্ট কিছুই শুনতে পেলাম না, চেষ্টা করেও না। প্রথমে চিন্তা হলেও পরে ভাবলাম ওনারা সর্বদাই থাকে, তাই সেদিকে পাত্তা না দিয়ে আমি ভাবলাম একটু ঘুমিয়ে নেই। সারা রাত না ঘুমানোর ফলে ঘুম ঘুম ভাব আর চোখ জ্বালা করছে। আমি ক্লান্ত শরীরে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। এক রাত্রে জেগে থাকা দরুন শুতেই রাজ্যের ঘুম চোখে নেমে এলো। কিন্তু ঘুম ভাঙার আগেই দরজায় তীব্র শব্দে খুলে যাওয়ার আওয়াজে আমার ঘুম ভাঙল। আমি লাফিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। আদনান ভাই ততক্ষণে আমার হাত টেনে বাহিরে নিয়ে যাচ্ছেন। আমি শুধু ওড়নাটা ঠিকঠাক করলাম, ওনাকে কিছু বলার সাহসটুকু করলাম না, কেননা ওনাকে দেখতে নর্মাল লাগছে না। রুম থেকে বেরোতেই নানু, আদনান ভাই এবং আমার সামনে সবাই এসে দাঁড়ালেন। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আদনান ভাইয়ের দিকে একবার বাকি সবার দিকে তাকালাম। আদিতা আপু কাছে, তাকে তার মা ধরে রেখেছে। ওনার বাবা মাহাদ আঙ্কেলের মুখে দাম্ভিকতার ছাপ। বাসার সবার মুখ থমথমে। আমার বুকে অজানা ভয়ে মোচড় দিয়ে উঠল। আমাদের সামনেই নানু দাঁড়িয়ে। নানুকে পাশ কাটিয়ে আদনান ভাই আমাকে নিয়ে নিচে যেতে গেলেই নানু বৃদ্ধা ভাঙা ফ্যাকাশে গলায় চেঁচিয়ে বললেন, আদনান, তুই এই মেয়েকে বিয়ে করলে আমি এক্ষুনি মরে যাব। ঘুম থেকে উঠে এমন পরিবেশ, তার উপর নানুর কথাটা আমার কানে বারবার বেজে ওঠে। কয়েক মুহূর্ত সময় লাগে এই কথার মানে কি। আমি অবাক চোখে আদনান ভাইয়ের দিকে তাকাতেই আদনান ভাই নানুর থেকে দ্বিগুণ চেঁচিয়ে বললেন, দাদু, আমি ওকে বিয়ে করব, ওকে আমার চাই, আমি আর কিছু শুনতে চাই না। আদনান ভাই থামলেন। বড় বড় শ্বাস ফেলেও রাগ কন্ট্রোল করতে না পেরে আকাশ পাতাল কাঁপিয়ে চেঁচিয়ে বললেন, আমি বিয়ে করলে একমাত্র ওকেই বিয়ে করব। কারোর প্রবলেম থাকলে আমাকে জানিয়ে দেবে, আমি আর আপনাদের বাড়ি যাব না। ব্যাস, এটাই আমার লাস্ট কথা। কথাটা বলে আমার হাত ছেড়ে বড় মামি সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল, মা, আমি অনেক চেষ্টা করেছি, পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। বড় মামি ছেলের এহেন অবস্থা দেখে কেঁদে ফেললেন। আদনান ভাইয়ের কপালে চুমু খেয়ে বললেন, আমার বাবা যেটাতে খুশি আমিও তাতেই খুশি। তোর ইচ্ছেগুলো মেনে নিতে আমার কখনোই দ্বিমত ছিল না, থাকবেও না। আদনান ভাই ফ্যাকাশে মুখে স্মিত হাসলেন। মার কপালে চুমু খেয়ে আমার কাছে এসে শক্ত হাতে হাত ধরলেন আবারও।
সত্যি বলতেই নানু এই মেয়ে বলতে কি বুঝিয়েছেন আমি বোঝার চেষ্টা করছি নানুর দিকে তাকিয়ে, কিন্তু উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে যেন ভস্ম করে দেবে আমাকে এক্ষুনি। আদনান ভাই আমাকে টেনে নিয়ে যাচ্ছেন নিচে, কিন্তু আমি এখনো পেছনের দিকে তাকিয়ে। নানু দৃষ্টি অগোচর হতেই সবগুলো কাজিনকে দেখতে পেলাম। তাদের মুখে বিশ্ব জয় করা হাসি। হায়াদের মুখে সেই হাসির রেশ মাত্রাধিক বেশি। সেদিকে বেশি তাকাতে পারলাম না। সিঁড়ি দিয়ে নামার সময় আদনান ভাইয়ের সাথে তাল মিলিয়ে নামতে কষ্ট হচ্ছিল, তাই ওনার থেকে হাত ছাড়বার চেষ্টা করলাম, কিন্তু ছাড়লেন না। দ্বিগুণ জোরে হাত চেপে নেমে একেবারে তার কালো গাড়িটার সামনে থামলেন। গাড়ির দরজা খুলে একবার আমার দিকে তাকালো। এত ধারালো দৃষ্টি ছিল দেখে ভয়ে চুপচাপ বসে গেলাম। আদনান ভাই নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। টু শব্দ করতে পারলাম না, কিন্তু মনে হাজারো প্রশ্ন রয়ে গেল কি হচ্ছিল ওপরে। আদনান ভাইয়ের কথা, নানুর কথা, মামির কথা সব মিলিয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে আমার কাছে। মাথায় প্রেশার তৈরি হচ্ছে, আর তাতে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অস্ফুট স্বরে বললাম, আদনান ভাই, নানু কি বললো এগুলো? আমাকে বলছেন আদ্রিতা আপুকে? আদনান ভাই কিছুই বললেন না। উনি ফ্যাকাশে শুকনো মুখে ড্রাইভ করে যাচ্ছেন। হঠাৎ ওনার দিকে গভীর দৃষ্টিতে তাকালাম অনেকটা দিন পর আজ। ওনাকে দেখে মনে হলো উনি অনেক রাত নির্ঘুম কাটিয়েছে। চোখের নিচে লাল আভা জলজল করছে, যা ওনার নির্ঘুম থাকার প্রমাণ দিচ্ছে। কিছুদিন পর দেখে মনে হচ্ছে আদনান ভাই শুকিয়ে গেছেন। সিল্কি চুলগুলো নিজিপ আর এলোমেলো লাগছে আজ, যা সবসময় আমি পরিপাটি দেখেছি। তবুও কালো টি শার্টে আর ব্ল্যাক জিন্সে চমৎকার লাগছে তাকে। শুধু সুন্দর মুখশ্রীটা আজ বড্ড বিষণ্ণ। ওনাকে এভাবে দেখে মাথা নিচু করে কেঁদে ফেললাম আমি। আমার কান্নার আওয়াজ তার কানে যেতেই গাড়ি কষে ব্রেক করলেন উনি। কঠোর স্বরে আমার দিকে তাকিয়ে বললেন, আজ আমার মন গলবে না অয়ত্রী, সব তোর জন্য হয়েছে। কি জাদু করেছিস আমাকে? দাদু ঠিকই বলে তুই একটা। তার মানে আদ্রিতা আপুকে নয়, নানু এই কথাগুলো আমাকেই বলেছেন? আদনান ভাই আমাকে বিয়ে করতে চাইলে নানু ওনাকে থেমে যেতে দেখে দ্রুত বললাম, আমি একটা কি আদনান ভাই? নানু কখনোই আমাকে বাজে কথা বলতে পারে না। আজ উনি এসব কথা আমাকেই বলছেন, কিন্তু কেন? আদনান ভাইয়ের চোখের কোনা বেয়ে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। উনি ভাঙা গলায় চেঁচিয়ে বললেন, শুধু আমার শাসন, আমার চেঁচামেচি, আমার অসত্যতা, নির্দয়তা, আমি খারাপ, এগুলোই তোর চোখে পড়ে? আর কারো কুটিলতা চোখে কেন পড়ে না তোর? তার গাড়ি কাঁপিয়ে চিৎকারে ভয়ে সিটে আর এঁটে বসলাম। চোখ ফেটে জল গড়াচ্ছে। নানু, নানু কি কিছু করেছে আমাকে? আমি আবার প্রশ্ন করলাম, নানু কি কিছু করেছে? নানু এই কথাগুলো কেন বললেন? আদনান ভাই রক্তিম চোখে আমার দিকে ভয়ঙ্কর চাহনি ছুঁড়ে মারলেন। দাম্ভিক কণ্ঠে বললেন, তোর নানু কি করেছেন সেটা আর তোর না জানলেও হবে। আগে নিজের জান বাঁচা। সব তোর জন্য হয়েছে। আমি মানা করেছিলাম হায়াতের সাথে তোকে কথা না বলতে, বাট ইউ। তার কথায় কিছু একটা ছিল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। ভয়ে ভেতরটা কেঁপে উঠল। আর যা যা হলো শুধুমাত্র আমি হায়াতের সাথে কথা বলেছি দেখে সেটা বুঝতে বাকি নেই আমার। কিন্তু আদনান ভাই তো বললেন আমাকে ভালোবাসেন না, তাহলে এসব ড্রামা কেন? আর আমাকে বিয়ের কথা উঠলই বা কেন আজ? মাথাটা ফেটে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। আমার কি হলো এসব আর নিতে না পেরে রেগে চেঁচিয়ে বললাম, আমি বাসায় যাব। না, আপনাদের বাসায় না, আমি আমার বাবার কাছেই চলে যাব। আদনান ভাই সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিলেন। আমার কথায় আমার দিকে শীতল চোখে চাইলেন। আমার রাগ চলে গেল, নড়ে চড়ে বসলাম। উনি ঠান্ডা কণ্ঠে বললেন, আমার রাগটা বাড়াস না অয়ত্রী, তোর জন্য আমার রাগটা ভালো হবে না। আমি চুপ মেরে গেলাম। গাড়ির সিটে মাথা হেলিয়ে চুপ করে বসে কাঁদতে লাগলাম। আদনান ভাই গাড়ি স্টার্ট দিলেন আবারও। কই যাচ্ছি জানার ইচ্ছে নেই। আমি শুধু ভাবছি নানুর কথাটা, মাথায় গেঁথে গেছে একদম। কি মানে সেটার? মামির কথাগুলো আন্দাজ করতে পারছি, কিন্তু আদনান ভাইয়ের তো শিওর নেই, তাই সেটা নিয়ে ভাবছি না। শুধু নানুর কথাগুলো পীড়া দিচ্ছে। নীরবতা গাড়িতে আছড়ে পড়ল। আদনান ভাই সেই নীরবতা ভেঙে বলল, আমি অনেক কষ্ট পেয়েছি, এবার তুমিও পাবে। ভালো তো আমি একা বাসিনি, কষ্ট কেন একা পাবো? তোমাকেও পেতে হবে, সাথে নিজের করা ভুলগুলোর শাস্তিগুলোও পেতে হবে। গেট রেডি। 3 দিন হয়ে গেল রুমবন্দি আছি। খুব একটা খারাপ লাগছে না এভাবে রুমবন্দি থাকতে। তবে মনে থাকা প্রশ্নগুলো নিষ্পিস করছে জানতে, কিন্তু উত্তরে কোঠা বরাবরের মতোই শূন্য। দীর্ঘশ্বাস ফেলে বেড ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এটা আদনান ভাইয়ের অ্যাপার্টমেন্ট, যেটা কক্সবাজারের নিকটে অনেকটা। আদনান ভাই আমাকে ওই দিন রাতে এখানেই নিয়ে এসেছেন। আহি বান্দরবনে ছিল, আদনান ভাই তাকে খবর দিলে আহি আয়াত ভাই এখানে চলে আসে। তাদের চোখের কোনো বিস্ময় ছিল না আদনান ভাই আমাকে এখানে নিয়ে আসাতে। তবে আমি কারোর সাথেই কোনো কথা বলিনি। আহি আয়াত ভাই চেষ্টা করেছে আমার সাথে কথা বলতে। আমার মনে হয়েছে ওদের সাথে কথা বললে আরো এক ঝুড়ি প্রশ্ন আমার মাথায় বাড়বে, তাই আমি অপেক্ষায় আছি আদনান ভাই আমাকে সবটা এক্সপ্লেইন করবেন। কিন্তু 3 দিন অপেক্ষা করেও তার মুখ দেখতে পাইনি। কি আজব, সে কি আমাকে এখানে ফেলে ঘুরতে চলে গেল? আজ একটু মেজাজ খারাপই হচ্ছে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলাম আহি ব্রেকফাস্ট নিয়ে দাঁড়িয়ে আছে। এসব শুকনো খাবার আর ভালো লাগছে না।
আমি খেতে পারছি না। এলোমেলো প্রশ্নগুলো না জানা অবধি গলা দিয়ে কিছুই নামছে না। সেটা আমি কাউকে বলতেও পারছি না। আহি আমাকে দেখে বলল, কেন আমার মন খারাপ করে আছিস? আমি রেগে গেলাম। তিরিক্ষি মেজাজে বললাম, তাহলে কি আমার নাচা উচিত নাকি গান গেয়ে বেড়ানো উচিত? আহির মুখ ভোতা হয়ে গেল। আমার কথায় তপ্তা মেরে বসে রইল। ওকে কথা বলতে না দেখে আরো রাগ হলো। পুনরায় মেজাজ গরম করে বললাম, তোর গুণধর ভাই কোথায়? আহি মিনমিন করে বলল, ভাই 3 দিন ধরে এক নাগাড়ে ঘুমে। কিভাবে না খেয়ে দিয়ে এভাবে ঘুমাচ্ছে আমি জানি না। মেজাজ মাত্রাধিক খারাপ হয়ে গেল লোকটার কাহিনী শুনে। আমার জীবনটা জাস্ট তেজপাতা বানিয়ে এখন উনি ঘুমাচ্ছে পড়ে পড়ে। এদিকে প্রশ্নের বেড়াজালে আটকে আমি। কিলবিল করা প্রশ্নের উত্তর জানতে আমার মস্তিষ্ক মন। কিন্তু তাতে তার কি? সে তার মতো দিব্যি আছে। মন বলছে পালিয়ে যায় কোথাও। নিজেকে সামলে কিছুটা ধাতস্থ হয়ে বললাম, বাসার সবাই? আহি আমার কথা এড়িয়ে গিয়ে বলল, খেয়ে নে তুই আগে। আমাকে আয়াত ডাকছে। তোদের জন্য আমার হানিমুন মাটি হলো, সেদিকে কারোর খেয়াল নেই। একজন ঘুমতে আরেকজন প্রশ্ন খুঁজতে মশগুল। আমি বিরক্তিকর চাহনি দিয়ে বললাম, তো আমি তোকে বলেছি এখানে আসতে? হানিমুন মাটি করে এলি কেন এখানে? আহি আমার কথা শুনে রেগে চলে যেতে নিলে আমি ওর হাত ধরলাম। মোলায়েম কণ্ঠে বললাম, আহি নানু। আহি শেষ করতে দিলেন না আমাকে। জোরে শ্বাস নিয়ে বসে বলল, বাসার সব ঠিক আছে, তুই চিন্তা করিস না। খেয়ে নে, না হলে আদনান ভাই রেগে যাবেন। আর কিছু বললাম না। জানি সান্ত্বনা ছিল, কিচ্ছুই ঠিক নেই। তবে না খেলে সত্যি আদনান ভাই রেগে যাবেন। তাই চুপচাপ খেয়ে নিলাম। সারাদিন শুয়ে বসেই কেটে গেল। আহি সঙ্গ দিতে এলেও ওকে ধাক্কিয়ে পাঠিয়ে দিয়েছে আয়াত ভাইয়ের কাছে। বেচারা আমাদের জন্য হানিমুনে এসেও শান্তি পেল না। রাতে ফ্লোরে বসে হাঁটুতে মাথা রেখে কাঁদছিলাম। তখন রুমে কেউ এলো। আহি ভেবে রাগী গলায় বললাম, আহি চলে যা, ভালো লাগছে না আমার। জবাবে আদনান ভাইয়ের শীতল ঠান্ডা কণ্ঠ শুনতে পেলাম, এভাবে নাক মুখ ফুলিয়ে কাঁদতে ভালো লাগে শুধু? হুট করে তার কণ্ঠ শুনে থমকে মাথা তুলে দ্রুত দরজায় তাকালাম। আদনান ভাই স্লিভলেস ব্ল্যাক গেঞ্জি, ধূসর রঙের ট্রাউজার পরে দাঁড়িয়ে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। একাধারে ঘুমানোর জন্য বিষণ্ণতার কেটে গিয়ে যেন চোখ মুখের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মাত্র শাওয়ার নিয়ে আসায় মাত্রাধিক স্নিগ্ধ, সতেজ এবং নিষ্পাপ লাগছে। আমি রূপে মুগ্ধ হয়ে গেলাম। বলতেই হবে দেখতে সে মাত্রাধিক চমৎকার পুরুষশালী সুদর্শন পুরুষ। কিন্তু তার অভ্যাস রাগ সব কাপুরুষ। মুখ ঘুরিয়ে নিলাম ওনার থেকে। আর চোখে দেখলাম উনি ঠোঁট বাঁকিয়ে হাসলো আমার অবস্থা দেখে। আদনান ভাই চলে যেতে যেতে আবার বললেন, আমি খেয়ে আসছি, তারপর তোমার সাথে ডিল করছি। আমিও উঠে ওনার পেছনে পেছনে এই প্রথম বাহিরে গেলাম। এই অ্যাপার্টমেন্টে মামাবাড়ির সবাই অসংখ্যবার এসেছি চট্টগ্রাম ঘুরতে। ব্যাপারটা এমন হয়েছে, বাসায় কারো মন খারাপ থাকলে তাকে এখানেই নিয়ে আসে আদনান ভাই। তার চট্টগ্রাম খুব পছন্দের, তাই এখানে তাকে বড় মামি এই ফ্ল্যাট গিফট করেছিলেন। সেটা আমি আসার আগেই। সেই সূত্রে এখানে অসংখ্যবার আসা, প্রত্যেকটা কোনা কোনা চেনা। আহি আয়াত ভাইয়ের রুমের দরজা খোলা দেখে উকি দিলাম একটু। সাথে সাথে আদনান ভাই বলে উঠলেন, তোমার দেখছি লজ্জা নেই, বিবাহিত দম্পতির রুমে উকিঝুঁকি দিচ্ছ তাদের রোমান্স দেখতে। বলে উনি ডাইনিংয়ে বসে খাবারের প্যাকেট খুলে মনোযোগ দিলেন। আমি ওনার কথায় পাত্তা না দিয়ে আহির রুমে ঢুকে গেলাম। মাথায় আকাশ ভেঙে পড়ল। রুম ফাঁকা, কেউ নেই রুমে। আহি আয়াত ভাইয়ের কোনো জিনিসপত্রও নেই। আমি দ্রুত পায়ে ডাইনিংয়ে যেতে আদনান ভাই বললেন, তোর নানু অসুস্থ, তাই আহি আয়াত বাড়ি চলে গিয়েছে। আমরাও যাব আমাদের বিয়ের পর। ওনার শীতল কণ্ঠে স্বাভাবিকভাবে কথাগুলো বলে কাচি প্লেটে তুলে খেতে লাগলেন, যেন অমৃত খাচ্ছেন। আমি হতভম্ব হয়ে গেলাম। আদনান ভাই দাদু বলতে পাগল। কারোর কথা না শুনলেও দাদুর কথা উনি কখনোই ফেলেন না। আর সেই লোক 3 দিন আগে তার উপর চেঁচিয়ে কথা বলে ওনার কথা না শুনে আমাকে এখানে নিয়ে এলেন। এখানেই শেষ নয়, সেই দাদু অসুস্থ শুনেও উনি এখানে আরামসে কাচ্চি গিলছেন। আমার চোখ ছানাবড়া। আমি দৌড়ে আদনান ভাইয়ের রুমে গিয়ে ওনার ফোন খুঁজতে লাগলাম। বাসায় ফোন দিতে হবে। নানু কেন এভাবে আমাকে বললেন সেটা তো জানি না, কিন্তু আমার জন্য ওনার কিছু হয়ে যাক আমি চাই না। ওনার এলোমেলো বেডের উপর ফোন পেয়েও গেলাম, কিন্তু ফোনে লক দেয়া। রাগ লাগছিল খুব। ফোন হাতেই ডাইনিংয়ে গেলাম। আদনান ভাই এখনো খাচ্ছেন। তাকে আজ ভয় লাগছে না, তাই রাগি রাগি গলায় বললাম, আমাকে বাবার কাছে দিয়ে আসুন প্লিজ। আর আপনিও বাসায় যান, তা না হলে নানু আরো অসুস্থ হয়ে পড়বে। আদনান ভাই খাওয়া বন্ধ করে দিলেন। হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে ক্রোধ নিয়ে তাকিয়ে বললেন, তুমি অয়ত্রী, ভালো ব্যবহার ডিজার্ভ করো না। তোমার পানিশমেন্ট পেতে বড্ড ভালো লাগে। দেন অল রাইট, তোমাকে আমি অতিরিক্ত ভালোবাসি এবং তোমার ভালো লাগার গুরুত্ব দেওয়া আমার কর্তব্য। আদনান ভাইয়ের কথায় গা শিউরে উঠল। আদনান ভাই এগিয়ে এসে আমার হাত চেপে ধরলো। আমি চেঁচিয়ে উঠলাম ভয়ে। আমাকে ভয় পেতে দেখে উনি হাসলেন। আমার হাতের ফোন নিয়ে উনি চলে গেলেন নিচের রুমে। আমি বড় বড় শ্বাস নিতে লাগলাম। ভয় পেয়েছি প্রচন্ড। যদি গালে চর মেরে দিত। রুমের এক কোনায় বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ভাসাচ্ছি আমি। বাইরে আদনান ভাই, প্রাপ্ত ভাইয়া, আশিক, অভি ভাইয়ারা চিল্লাচিল্লি করছেন। আদনান ভাই বিয়ে করবেন সেই খুশিতে।
হ্যাঁ, আদনান ভাই ঘোষণা করেছেন আমাকে বিয়ে করেই ঢাকায় ফিরবেন। নির্দয় লোকটার বন্ধুগুলোও নির্দয়। এত করে বললাম আমাকে একটু হেল্প করতে, আমি বাসায় যেতে চাই, সম্পূর্ণ পরিবারের মত ছাড়া আমি কিছুতেই বিয়ে করব না। কিন্তু কিছুই করছে না, কেউ আমার কথা শুনছে না, বরং বিয়ে হবে সেই খুশিতে নাচানাচি করছে সকলে। আর আদনান ভাই তার কথা বাদ দিলাম, ভাবতেও কষ্ট হচ্ছে ওনার মতো নির্দয় লোককে আমি ভালোবাসি। কি করে নানু অসুস্থ শুনে উনি এই মুহূর্তে বিয়ের কথা ভাবেন? ভেবেই জোরে জোরে কেঁদে উঠলাম আমি। শুধুই আদনান ভাইয়ের বন্ধুরা না, আমার কাজিন সবগুলো সকাল সকাল এখানে হাজির, শুধু আহি, আয়াত, হায়াত ভাইয়া বাদে। আহির হয়তো ওর শ্বশুরবাড়ি চলে যেতে হয়েছে, কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, আদনান ভাই নির্দয় বলে তাই বলে কাজিনগুলোও নির্দয় হয়ে গেল? সবাই ওই অবস্থায় বাড়িতে বড়দের একা ফেলে এখানে চলে এলো? কি করে সম্ভব? এসব মাথায় ঢুকছে না। পিহু আপু রুমে ঢুকে আমাকে এভাবে কাঁদতে দেখে বলল, এভাবে কাঁদছিস কেন? কে মরে গেছে তোর? আমি কাঁদতে কাঁদতে বললাম, আপু নানু কেমন আছে? উনি অসুস্থ, তোমরা ওনাকে এভাবে ফেলে কেন চলে এলে? কিছু থেমে আবার বললাম, আপু নানু ওই দিন আমাকে এভাবে কেন বললো? আপু শক্ত চোখে আমার দিকে তাকিয়ে বলল, এত ন্যাকা সাজছিস কেন? তুই কি এখনো বুঝিস না নানু তোকে পছন্দ করে না? বাকি সব আদনান নিজেই তোকে বলবে। আমি এখন শুধু তোকে এতটুকুই বলতে পারি, আদনান তোকে অতিরিক্ত ভালোবাসে। আমি জানি তুইও ভালোবাসিস ভাইকে। তাহলে বিয়ের কথা শুনে কাঁদছিস কেন? ন্যাকামি বন্ধ কর। এত রুক্ষভাষী মেয়ে আমি আর একটা দেখিনি। পিহু আপু এতটা স্ট্রেট ফরওয়ার্ড কি বলবো। কোমল হৃদয়ে নানু আমাকে পছন্দ করে না শুনেই রক্তক্ষরণ হতে শুরু করেছে। তার উপর পিহু আপুর রুক্ষভাষী কথায় আমি দ্বিগুণ জোরে কাঁদতে লাগলাম। পিহু আপু তাতে বিরক্ত বোধ করে বললেন, দাদু মিথ্যে শুনিয়েছে, উনি সম্পর্ক সুস্থ, যেন আদনান ভাই তোকে বিয়ে না করে বাসায় ফিরে যায়, তাই এসব রটিয়েছে। কাঁদিস না তো, সরি। কিছুতেই কান্না থামাতে পারছি না। এত সুন্দর অভিনয় নানু কি করে করলো? আদনান ভাইয়ের অভিনয় তাও আমি ধরে ফেলতাম, কিন্তু নানুর অভিনয়ে কোনো খাদ ছিল না। কখনো বুঝতে দেয়নি উনি আমাকে পছন্দ করেন না, তবে আমি বেশ বুঝতে পারছি আদনান ভাইয়ের ভয়ে উনি আমাকে কিছু বলতেন না। ইনফ্যাক্ট সেদিন সকালেও সেই সাহস করেননি, আমাকে কিছু বলেননি। যা বলার আদনান ভাইকেই বলেছেন। তবে নানুর কথা রাখতেই আদনান ভাই আমাকে মেনে নিতে পারেননি কখনো। বুক ফেটে চিৎকার করে কাঁদতে লাগলাম। আদনান ভাই ধোকা দিলেও মনে হয় এত কষ্ট পেতাম না। হুট করে নিজের প্রতি ঘৃণায় ভরে উঠল মন। পিহু আপু আমার কান্না দেখে ঘাবড়ে গেল, আমাকে শান্ত করতে নানা কিছু বলতে লাগলো, কিন্তু আমার চোখে শুধু নানুর সাথে কাটানো সময়গুলো চোখে ভাসছে। এত নিখুঁত অভিনয় ছিল। পিহু আপু আমাকে শান্ত করতে না পেরে বাইরে চলে গেলেন। তার কিছু মুহূর্তের মধ্যে হন্তদন্ত হয়ে আদনান ভাই রুমে ঢুকে দরজা আটকে আমার দিকে এগোলেন। ওনাকে দেখে আমি দৌড়ে ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আদনান ভাই আমাকে জাপটে ধরে চুপ করে রইলেন। আমাকে কাঁদতে সময় দিলেন আদনান ভাই। কিছুক্ষণ পর বললেন, অয়ত্রী, আমি জানি তুমি তোমার নানুকে অনেক ভালোবাসো, তাই তো তার এই রূপ। আমি চাইনি কখনো তোমার সামনে আসুক, তাই ওনার সব কথা মেনে নিয়েছিলাম। কিন্তু যখন তোমার মুখেই শুনলাম তুমি আমাকে ভালোবাসো, আমি আর নিজেকে আটকাতে পারিনি তোমার বিষণ্ণ ভগ্ন হৃদয়ের চেহারা দেখতে। কিন্তু বিশ্বাস করো, তুমি যতটুকু কষ্ট পেয়েছো আমি তার কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছি। 4 বছর ধরে লাগাতার পাচ্ছি। আই অ্যাম সরি অয়ত্রী। কাঁদতে কাঁদতে মাথা তুলে বললাম, কিন্তু নানু কেন আমাকে পছন্দ করেন না? কি করেছি আমি? আদনান ভাই দীর্ঘশ্বাস ফেলো, অতঃপর বলল, তোমার কোনো দোষ নেই অয়ত্রী। তুমি নিশ্চয়ই জানো তোমার বাবা হিন্দু ধর্মের ছিলেন, কিন্তু ফুপিকে বিয়ে করার আগে তোমার দাদুবাড়ির সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কারণ তোমার বাবা এবং তোমার চাচ্চু দুজনেই মুসলিম মেয়ের প্রেমে পড়েছিলেন। তোমার দাদু ভালো মানুষ ছিলেন, উনি সব মেনে নেন। আমাদের বাসায় বাবারা মেনে নিলেও সব ফুপির জন্য। দাদু কখনোই এসব মানতে পারেনি। তার মতে তোমার বাবা ফুপিকে বড় ঘরের মেয়ে বলে ফাঁসিয়েছেন। দাদু কখনোই তোমার বাবাকে পছন্দ করতেন না। আর যখন ফুপি মারা গেলেন তুমি হওয়ার পর, দাদুর একটাই কথা, তোমার জন্যেই ফুপি মারা গিয়েছেন। এসব লেম কথা বাবারা মেনে নিতে পারেনি, কিন্তু মা বলে কিছু বলতেও পারতেন না। তারপর অনেক বছর চলে গেল। তোমার বিয়ের কথা শুনে আমাকে বাবাই বললেন তোমাকে নিয়ে আসতে, আর আমিও নিয়ে এলাম। কিন্তু তোমাকে একা নিয়ে আসিনি, প্রেমের রোগ নিয়ে এসেছিলাম। সাথে সেই প্রেম রোগে আক্রান্ত হয়ে গেলাম আমি। কিশোরী অয়ত্রীর প্রেমে পড়তে যেন বাধ্য ছিলাম আমি। একা একা প্রেমে পড়া বড্ড মজার অয়ত্রী। আমার সময় বেশ ভালো যাচ্ছিল। প্রেয়সীকে চোখে দেখা জ্বালাতন করা অভ্যাস হয়ে দাঁড়ালো। আর তোমার মনে আমার জন্য কাজ করত ভয়। তোমার ভীতু ফেসের প্রেমে আমি বারবার ঘায়েল হতাম।
এসবের মধ্যে বছর চলে গেল, আমি প্রেমে ডুবে আছি। তোমার কারোর সাথেই মেনে নিতে পারতাম না, আলাদা টেক কেয়ার করতাম। এসব সবার চোখেই পড়তো। কেউ কিছু না বললেও মনে মনে সবাই বুঝতো আমার মনের অবস্থা। কারোর প্রবলেম ছিল না, কিন্তু দাদুর ছিল। সে কখনোই খুশি ছিলেন না তুমি এ বাড়িতে থাকছো। শুধু আমার ভয়ে কিছু বলেনি, কিন্তু যখন বুঝলো আমি তোমাকে ভালোবাসি, উনি আদ্রিতার সাথে আমাকে পরিচয় করালেন। অতপর কিছুদিন যেতেই বললেন আদ্রিতাকে উনি আমার বউ হিসেবে আমাদের বাড়িতে চায়। আমি বরাবরই মতোই রেগে গেলাম, কিন্তু দাদুকে আমি শ্রদ্ধা করতাম অনেক, তাই বেশি কিছু বলতে পারছিলাম না। দাদু বেশ কিছুদিন আমাকে বোঝালেন, আমি মানতে নারাজ। এক সময় আমি নিজ মুখে বলেই ফেলি আমি তোমাকে ভালোবাসি। তখন দাদু রেগে গেলেন ভয়ঙ্করভাবে এবং আমাকে ওনার ছোট মন মানসিকতার সব কথা খুলে বললেন। আমি হতভম্ব ছিলাম। আমি তখনই জানতাম তুমি এসব জানলে মারাত্মক কষ্ট পাবে। দাদু আমাকে বললেন তোমাকে ভুলে যেতে, না হলে উনি এসব তোমাকে বলতে এবং আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হবেন। বাবারা তখন চুপ ছিলেন, মার উপর কথা বলতে পারছিলেন না। আমি কিছুটা ভয়ে মেনে নেই ওনার কথা, কারণ একটাই, তুমি ছোট্ট ছিলে। ওই মুহূর্তে আমাদের বাসা থেকে চলে গেলে তোমার লাইফটা নষ্ট হয়ে যেত, বাসায় অশান্তি হতো। তাছাড়া তোমার অতীত তোমার পিছু ছাড়েনি তখনও। সব থেকে বড় কথা তুমি কষ্ট পেতে, তাই আমি চুপচাপ দাদুর কথা মেনে নেই। ভেবেছিলাম এদিন সব ঠিক হয়ে যাবে। তারপর আস্তে আস্তে চোখে পড়ল তুমি আমাকে পছন্দ করো না, এক কথায় দেখতেই পারো না। আমি তোমাকে ভালোবাসলেও তুমি কখনোই আমাকে মেনে নিতে পারবে না। ভয় পাও তুমি আমাকে, তার কারণও আমি নিজেই। কেননা দাদুকে বিশ্বাস করাতে আমি তোমাকে ভুলে গেছি বা যাব। শক্ত ব্যবহারই করতাম আমি তোমার সাথে। কষ্ট হতো অয়ত্রী প্রেয়সীর চোখে নিজের জন্য ভয় দেখতে, কিন্তু পরিস্থিতি অন্য ছিল। তুমি আমাকে ভাই ভাবতে, দাদু তোমাকে পছন্দ করতেন না। আমিও তোমাকে ভালোবাসি বলতে পারতাম না। বাবারাও আমার সাপোর্টে ছিল না। দাদু প্রতিনিয়ত নিজের সিদ্ধান্তে অটল। আমি সব দিক থেকে হাঁপিয়ে গেলাম, ক্লান্ত ছিলাম, একা লড়াই করতে করতে সবার সাথে। তখন ভাবলাম তুমি যখন আমাকে ভালোবাসোই না, তাহলে শুধু শুধু তোমাকে কষ্ট দিয়ে কি হবে। আমি শুধু তোমাকে আগলে রাখতাম। বাকি সব দাদুর কথা মতোই হতে লাগলো। আদ্রিতার সাথে সম্পর্কে জড়াতে বাধ্য করলেন দাদু। আমি মেনে নিলাম, কিন্তু তোমাকে কারোর পাশে সহ্য হতো না। উল্টো পাল্টা করে বসতাম। এভাবে চলে গেল কয়েকটা বছর। এত সবের মাঝে তোমার ভীতু মনে কি চলছিল আমি ধরতে পারিনি। তবে আমি জানতাম আমি তোমার অভ্যাসে মিশে গেছি, কিন্তু ভালোবাসো আমাকে কখনোই বুঝতে দাওনি আমাকে তুমি। আর সেদিন যখন নিজ মুখে বললে আমাকে ভালোবাসো, এত রাগ হলো, মনে হলো আরও আগে যদি বলতে আমি একটু কম কষ্ট পেতাম। তুমি বলনি, আর যখন বললে আমি দাদুর এই বেড়াজালে আটকে থাকতে পারলাম না, অনেক চেষ্টা করেও না। তাতে হোক তোমার কষ্ট। এখন তুমি বড় হয়েছ, সব কষ্ট সহ্য করার কিছু ক্ষমতা হয়েছে নিশ্চয়ই। আমি আর এসব মেনে নিতে পারতাম না। আমার তোমাকে চাই। আমি তো সেই রাতটার অপেক্ষায় ছিলাম, কিন্তু সেটা স্বপ্নের মতোই কল্পনা মনে হতো আমার, যা কখনো সত্যি হবে না ভাবতাম, কিন্তু দেখো সেটাও সত্যি হয়েছে। আমি কিছুতেই ছাড়তে পারবো না দাদুর বিকৃত চিন্তার জন্য। প্লিজ অয়ত্রী, আমি তোমাকে জোর করব না আমাকে বিয়ে করতে, শুধু বলবো আমাকে আর কষ্ট দিও না তোমরা। সব শুনে কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেলাম। আদনানের শেষের কথাগুলো এতটাই মিনমিন স্বরে বলল যে হু হু করে কান্না বেড়ে গেল। আমি এই নির্দয় লোকটার এত করুণ স্বর আগে কখনো শুনিনি। সর্বদা কঠিন স্বরেই কথা বলতেন আদনান ভাই। কিন্তু সব শোনার পর আমি কিছুতেই আদনান ভাইয়ের কষ্ট হয়তো কমাতে পারবো না, কিছুতেই এভাবে ওনাকে বিয়ে করতে পারবো না। এভাবে এই পরিস্থিতিতে কখনোই না। আমি আস্তে করে নিজেকে ছাড়িয়ে নিলাম ওনার থেকে। কষ্টে বুক ফেটে যাচ্ছে, তবুও নিজেকে ধাতস্থ করে চোখ মুখ মুছে বললাম, আপনি আমাকে জোর করবেন না বলছেন? আদনান ভাই তার রক্তিম চোখ জোড়া আমার মুখে নিবদ্ধ করলেন, স্মিত কণ্ঠে বললেন, করব না। আমি একটু ভরসা পেলাম তার কণ্ঠে, তাই কাঁধ কচলাতে কচলাতে আমি নিজের ঠোঁট কামড়ে বললাম,
এভাবে আমি বিয়ে করতে চাই না। আমাদের যতই কষ্ট হোক তাতে, নানু না চাইলে আমি আপনাকে বিয়ে করব না। আপনি আমাকে এক্ষুনি বাবার কাছে দিয়ে আসুন প্লিজ। বলে আদনান ভাইয়ের দিকে একবার তাকালাম। ওনার চোয়াল শক্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে। ভয়ে দুকদম পিছিয়ে গেলাম। আদনান ভাইয়ের ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। মারবেন আমাকে ভেবেই আমি দ্রুত বললাম, আপনি বলেছেন আপনি আমাকে জোর করবেন না, তাহলে আমার মতামতে আপনি রেগে যেতে পারেন না। আদনান ভাই ভয়ঙ্কর রাগী অবস্থায়ও শীতল হাসলেন, বললেন, জোর করব না বলেছি? এটা তো বলিনি। তুমি যা বলবে আমি মেনে নিব। ধপ করে বসে পড়লাম ফ্লোরে। আদনান ভাই শক্ত করে হাত মুঠিবদ্ধ করে রেখেছেন, হাতের রগগুলো স্পষ্ট দৃশ্যমান। আমি মাথা নিচু করে বসে রইলাম। আদনান ভাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সেভাবেই। আমি জানি সে রাগ কন্ট্রোল করার চেষ্টায়। অতঃপর হঠাৎ ধূপধাপ পায়ে চলে যেতে যেতে বললেন, ঠিক আছে, জোর করব না, কিন্তু যতক্ষণ অতিরিক্ত ভালো মেয়ে সাজার ইচ্ছে চলে না যায় তুমি এখানেই বন্দি থাকবে। চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। লোকটার নির্দয় নির্দয় নির্দয়। জোর করবে না অথচ বুঝিয়ে গেল বিয়ের জন্য রাজি না হলে আমাকে বন্দি করে রাখবেন। আমি পাত্তা দিলাম না। আদনান ভাই বাইরে দিয়ে লক করে চলে গেলেন। আমি জানি আদনান ভাই যেতেই হুড়মুড় করে সব কাজই রুমে ঢুকে যাবে, তাই অশ্রুসিক্ত চোখে ভাবতে লাগলাম, আমরা যাকে যেমন ভাবি সবাই তেমন নয়। মানুষ ভেতরে এক বাইরে আরেক। কি আশ্চর্য, তবুও বোঝার উপায় নেই কিছুই। এমন যদি হতো সব বোঝা যেত তাহলে আর কোনো দুঃখ থাকতো না। আজ বড্ড মাকে মনে পড়ছে। তাকে আমি কল্পনায় ছাড়া কখনো দেখিনি বাস্তবে, আর দেখেছি ছবিতে। আমার মা বড্ড সুন্দরী ছিলেন, ছবিতেও মারাত্মক সুন্দরী লাগতো তাকে। আমার দাদু বলতেন মা বড় ঘরের মেয়ে হলেও কখনোই তার মধ্যে অহংকারের ছিটেফোঁটা ছিল না। বাবা যেভাবে রাখতেন মা তাতেই খুশি ছিল। সুন্দর করে মানিয়ে নিতে পারতেন সবকিছুর সাথে নিজেকে। দাদু বলতেন সেই গুণ আমার মধ্যেও আছে, আমিও মানিয়ে নিতে পারি সবকিছুর সাথে নিজেকে। কিন্তু আজ নানুর চিন্তাভাবনাগুলো মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে। ছোট মনে সত্যি আঘাত পেয়েছি। আচ্ছা, আজ মা বাবা বেঁচে থাকলেও কি নানু এমন করতেন? না, হয়তো ভালো মানুষের একটা মুখোশ পরে থাকতেন। যা হয় ভালোই হয় হয়তো। মিথ্যে ভালোবাসার চেয়ে ঘৃণাও ভালো। মা বাবাকে জড়িয়ে ধরে খুব করে কাঁদতে ইচ্ছে করছে। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে, যা কখনো ফিল হয়নি। বাবা মাকে এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়। অন্তত আদনান ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে চাই আমি। উনি তো এটাই চায়, কিন্তু কি করে বুঝাই আমি যে আর মেনে নিতে পারছি না। রাত পেরিয়ে সকাল হয়ে গেল। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে সবাইকে দেখব, কিন্তু সে কি, দরজা খোলেনি কেউ। আমি এখনো ফ্লোরেই পড়ে আছি। আদনান সত্যি তার সিদ্ধান্তে অটল নয় তো? ইয়া আল্লাহ, এই নির্দয় লোকটার মনে একটু মায়া দয়ার ফুল ফুটিয়ে দাও। পিহু আপু আর আদনান ভাই তিক্ততার গোডাউন, আর এত স্ট্রেট ফরওয়ার্ড নিজের কথায় নড়চড় মরে গেলেও হতে চায় না। আমি গিয়ে দরজা ধাক্কাতে লাগলাম। বেলা তখন 11টা। বাইরে এখনই কাঠফাটা রোদ্দুর আজ। সারা ঘরে রোদের উত্তাপে ঝলমল করছে। সেই আলোতেই আমার ঘুম ভেঙেছে। পেটে খিদের জ্বালাও ফিল করতে পারছি। উফ, কিছুদিন যাবৎ জীবনের মানেটাই বদলে গেল আমার। বেডে গিয়ে উল্টো হয়ে ধপ করে শুয়ে পড়লাম আবার। ঠিক তখন বুঝলাম বারান্দায় কেউ দাঁড়িয়ে। প্রথমে ভয় পেলেও দৌড়ে গেলাম কে ওখানে দেখতে। আদনান ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করার প্রস্তুতি নিচ্ছেন। ঠোঁটে সিগারেটের স্টিকটা রাখতেই টেনে ফেলে দিলাম বাহিরে। আদনান ভাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব ছেড়ে দিব, তুই আমার হয়ে যা প্লিজ। বারান্দায় রেলিংয়ের ওপর 2 হাতের কনুই থেকে দাঁড়িয়ে আছেন আদনান ভাই। দৃষ্টি সামনে রেখে কথাটা বললেন। শটটা ভাঙা লাগছে। আদনান ভাই কি কেঁদেছেন? হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকালাম। রোদ্দুরের ঝলমলে আলো তার ফর্সা মুখে পড়ে দ্বিগুণ রূপ বাড়িয়ে তুলেছে, কিন্তু চোখ দুটোতে দুঃখের ছড়াছড়ি। এই দুঃখটুকু না থাকলে এই সুপুরুষকে আরো মারাত্মক লাগতো। যদিও এখন দুঃখী প্রেমিক রূপেও তাকে ঘায়েল করাই লাগছে। আচ্ছা, আদনান ভাই আমার পছন্দের, ভালোবাসার মানুষ। সেও আমাকে ভালোবাসে। খুব কি ক্ষতি হতো নানু এরূপ ভিলেন হয়ে আমার জীবনে না এলে? একটু যদি বুঝতো আমরা দুজন দুজনকে অতিরিক্ত চাই, আমরা আমাদের দুঃখ সুখের উল্লাসে মেতে থাকতে চাই আজীবন। এতটুকু বুঝ কেন আল্লাহ নানুকে দেয়নি? হয়তো এভাবেই ভালো, তাই আমি মেনে নিয়েছি। আদনান ভাই মেনে নিতে পারছেন না, তবে যতই কষ্ট হোক আমি এভাবে বিয়ে করব না। আমি একটু কথা ঘুরিয়ে বললাম, আদনান ভাই এভাবে আর ভালো লাগছে না, খিদে পেয়েছে। আদনান ভাই সোজা হয়ে দাঁড়ালেন, ক্ষোভে ফেটে পড়ে বললেন, কেন আমার হৃদয় হরণ করে চিবিয়ে খেয়ে পেট ভরেনি তোমার? আমি বিরক্তিকর চাহনির সাথে বললাম, প্লিজ আগে ভাষা ঠিক করুন। আমি আপনার তুই না তুমি। আদনান ভাই ভ্রুক্ষেপহীনভাবে বললেন, তুই আমার, তুমি আমার, তোমার সব আমার, সব তুমিময়। আমি যা খুশি যখন খুশি ডাকবো। এবার চলো বিয়ে করি, তারপর ফুটবল টিম তৈরি মিশনেও তো নামতে হবে নাকি? তার কথায় কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেলাম। কি সব উল্টাপাল্টা কথা বলছেন আদনান ভাই? ফুটবল টিম? সিরিয়াসলি? আমি দ্রুত রুমে ঢুকে যেতে যেতে বললাম, আপনি পাগল হয়ে গেছেন? উনি প্রাউডলি বলেন, হ্যাঁ, বিউটিফুল তোমার প্রেমে।
এই প্রেম সব ধ্বংসের গোড়া। এই প্রেমে পড়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সেই বাণী আর সত্যি বলতে সত্যি মনে হচ্ছে। যে ব্যক্তি এই বাণী লিখেছে তাকে মেডেল ছুড়ে দিতে ইচ্ছে করছে, এত সত্যি কথার বাণী লিখে যাওয়ার জন্য। ওফ, এই প্রেম জীবনটা এভাবে প্যারাময় করে তুলবে জানলে এই সুদর্শন কুপুরুষের প্রেমে কিছুতেই পড়তাম না। কুপুরুষ বলার মানে উনি একটা কুফা। যবে থেকে আমার জীবনে এসেছে জীবন কুফা হয়ে উঠেছে, কপালে শুধু শনি ঘোরে। রুমে ঢুকে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেলাম। তা না হলে এই লোক আবার কি বলে ফেলে কে জানে। আজ তো নির্লজ্জ। গাল দুটো টুকটুকে লাল হয়ে গিয়েছে। আদনান কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। সর্বদা রাগ, ধমক, আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার এসবেই সীমাবদ্ধ। সেই ছেলেটা আমাকে এত ভালোবাসা অবিশ্বাস্য। তবে সে ইচ্ছে করেও তো এমন কিছু করেনি। দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে বের হলাম। আদনান ভাই আমার বেডে শুয়ে ফোনে মত্ত। বাইরে যে কাজিনরা শোরগোল শুরু করেছে স্পষ্ট বুঝতে পারছি। রুম সাউন্ড প্রুফ হওয়ার পরেও ওদের গলায় কত জোর। কি জানি ফাজিলগুলো কি করছে বাহিরে। আমি রুমে থাকা বেডের পাশে বসে পড়লাম। আমার খিদে পেয়েছে। আদনান ভাই তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে আমার পাশ ঘেঁষে বসে পড়লেন। ব্যাপারটা এত দ্রুত হলো আমি নড়বার সময় পাইনি। আদনান ভাই ওনার ডান হাত ঘুরিয়ে এনে আমার গালে রাখলেন। তার কাজে আমি হতভম্ব। সে বললেন, খাবার তো পাবে না, রোমান্স করতে পারো আমার সাথে এই বদ্ধ রুমে। আমার চোখ মার্বেলের ন্যায় বড় বড় হয়ে গেল তার কথা শুনে। আমি লাফিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম তার পাশ থেকে। দৌড়ে দরজার কাছে গিয়ে চিৎকার করে বললাম, পিহু আপু প্লিজ বাঁচাও, আদনান ভাই পাগল হয়ে গেছে। কেউ সারা শব্দ দিল না। শুনেছে বলেও মনে হলো না কেউ আমার কথা। আদনান ভাই হুট করে এসে আমাকে ঘুরিয়ে দরজার সাথে চেপে ধরলেন। ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। আদনান ভাইয়ের স্বাভাবিক মুখ মুহূর্তে রাগান্বিত হয়ে ফুটে উঠেছে। তাতে কপালের রগ দৃশ্যমান। ভয়ে মাথা নিচু করতেই আদনান ভাই কর্কশ কণ্ঠে বললেন, লাস্ট টাইম জিজ্ঞেস করছি অয়ত্রী, তুমি কি চাও? লোকটা বেশিক্ষণ অন্য ফর্মে থাকতে পারে না, নিজের ফর্মে চলে আসে। মানুষ অভ্যাসের দাস। আসলে এই কথাটা সত্য। রাগ যে তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আমি এভাবে বিয়ে করব না আদনান ভাই, প্লিজ। আদনান ভাই সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরে রুমের বাইরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে সবাই মিলে বসে ব্রেকফাস্ট করছে। যদিও এখন প্রায় 12টা বাজে হয়তো। আমি ভেবেছিলাম আদনান ভাই আমাকে রেগে হয়তো বাবার কাছে রেখে আসবেন, কিন্তু না। উনি আমার হাত ধরে রেখে অভিভাইকে ডাক দিলেন। সে আসতেই তাকে কিছু বললেন ফিসফিস করে। বাকি সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, যেন হুট করেই এলিয়েন চলে এসেছে সবার সামনে। আমি সবার দিকে রাগী দৃষ্টি ছুঁড়ে মারলাম। ঠিক তখনই অভিভাইয়া চলে গেলেন আর আমাকে পিহু আপুর সামনে নিয়ে গিয়ে বিরক্ত স্বরে বললেন, এই ইডিয়েটটাকে রেডি করিয়ে দে। ভেতরটা কেঁপে উঠল। রেডি? কিসের জন্য রেডি? আমি দ্রুত বললাম, আপনি বলেছিলেন। পুরো কথাটা শেষ করতে পারলাম না, তার আগেই আদনান ভাই বললেন, এখন আবার বলছি, আজ রাতে আমাদের বিয়ে। দাদু বাদে আমার পরিবারের সবাই থাকবে, তোর বাবা সহ। যে ব্যক্তি আমার বউকে পছন্দ করে না সে আমার বিয়েতে থাকবে, আমার পছন্দ না। আমি বরাবরের মতো হতবাক হয়ে রইলাম। বাকি সবাই চেঁচিয়ে উঠল খুশিতে। মুহূর্তে ডাইনিং রুম, ড্রয়িং রুম, ডান্সিং রুম মনে হলো আমার। সবার খুশি দেখে আমি আর কি বলবো খুঁজে পেলাম না। আদনান ভাইয়ের হৃদয়ে জমে থাকা ভালোবাসাগুলো হঠাৎ এক এক করে প্রকাশ করছেন। আমি স্তব্ধ হয়ে রয়েছি। দুনিয়ায় নিষ্ঠুরতায় কষ্ট পেয়েছি হাজার, আবার তার এই ভালোবাসাগুলো দেখে মন জুড়ে এক শীতল বাতাস বয়ে যাচ্ছে, যা সব কষ্টগ্লানি দূর করে দিচ্ছে। এত নির্মম সত্য জেনেও আমি হয়তো আদনান ভাইয়ের ভালোবাসার জন্য পুরোপুরি ভেঙে পড়ছি না। সত্যি ভালোবাসার মানুষ পাশে থাকলে সব পানির মতো স্বচ্ছ হয়ে যায়। আমি দীর্ঘশ্বাস ফেলে আদনান ভাইয়ের দিকে তাকালাম। উনি ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছে, বাকিরা হইচই করছে। আমি ঘরভর্তি কাজিনদের সামনে গিয়ে আদনান ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আই এম সরি আদনান ভাই, আর কখনো আপনাকে কষ্ট দিব না, প্রমিস। ঘরভর্তি কাজিন ইয়াহু বলে চিৎকার দিতে আমার ঘোর কাটলো। আমি দৌড়ে পালাতে গিয়েও পারলাম না, সবগুলো আমাকে চেকে ধরেছে। আমি করুণ চোখে আদনান ভাইয়ের দিকে তাকালাম। উনি মুচকি হাসলো। ইস, এত সুন্দর হাসি তার, আহা। কাল এই লোক আমার বর হয়ে যাবে ভেবেই লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নিলাম দ্রুত। কিন্তু সে কি, কাজিনগুলো আরো দ্বিগুণ লজ্জা দিতে লাগলো। উফ, জ্বালা। সন্ধ্যায় বড় মামি, ছোট মামি, বড় মামা, ছোট মামা সবাই এলেন। সাথে আহি, আয়াত, হায়াত ভাই তারাও এলেন। না শুধু বড় মা আর বাবা, তাদের কাছে নানু থাকায় তারা আসতে পারেনি। নানুকে দেখে রাখতেও তো একজন থাকা লাগবে, তাই তারা থেকে গিয়েছেন। বড় মামি এসে আমার কপালে চুমু খেলেন। আমার হাতে দুটো মোটা মোটা চুড়ি পরিয়ে দিলেন। আমি তখন সমানে কেটে যাচ্ছি মামিকে ধরে। মামি বললেন, সেদিন নিজে আদনানের বিয়ের কথা বললাম, আমি ভেবেছিলাম যেন কোনো রিয়াকশান দিস তুই, আর আমার ছেলের কষ্ট কিছুটা হলেও কমে, কিন্তু করেছিস উল্টো কাজ। প্ল্যান ফ্লপ খেয়ে গেল, কিন্তু সেটা পরে জানতে পেরেছি। বড় মার কথায় মামিরা সহ আমি নিজেও তার কোলে হেসে উঠলাম।
আসলে মামি তখন জানতেন না তার ছেলেকে আমি আমার মনের কথা বলে দিয়েছি। আদনান আদ্রিতা আপুর বিয়ে ঠিক করেছে নানু। শুনেই মামি চেয়েছিলেন আদনান ভাইকে ভালোবাসলে আমি যেন বলে দিই। তাহলে যে এই দিনটা আসবে মামি জানতেন। কারণ মামির আদ্রিতা আপুকে পছন্দ নয়, কারণ মামি জানতেন আদনান ভাই আমাকে ভালোবাসেন। আদনান ভাই সত্যি ফ্রেন্ডলি একটা মা পেয়েছেন, যার সাথে উনি সব মন খুলে শেয়ার করতে পারেন। মনে মনে ভাবি আমার মার সাথেও যদি এমন একটা সম্পর্ক থাকতো, কিন্তু সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। আমি মার সংস্পর্শই পাইনি কখনো ভেবে এই দীর্ঘশ্বাস আড়াল করলাম, কাউকে বুঝতে দিলাম না। এই মুহূর্তে মাকে মিস করছি, মনে হচ্ছে তাকে পাশে দরকার। কিন্তু মামির স্নেহপূর্ণ ভালোবাসায় সব ভুলে গেলাম যেন। উনি নিজ হাতে আমাকে তৈরি করলেন। মামির পছন্দ করে নিয়ে আসা শপিংয়ে আমাকে সাজানো হলো লাল টুকটুকে বউ, দ্য গ্রেট আদনানের বউ। আয়নায় নিজেকে দেখছি আজ বাকরুদ্ধ আমি। নিজের সৌন্দর্যে নিজে মুগ্ধ হচ্ছি। মনে হলো আদনান ভাইয়ের বউ সেজেছি বলে এত সুন্দর লাগছে আমাকে। আসলেই কি তাই না? আমার অবুঝ মনের ভাবনা এগুলো। হতে পারে প্রেমে পড়লে মানুষ উল্টাপাল্টাই ভাবে, শুনেছি আমি। আমিও প্রেমের রোগী, তাই উল্টাপাল্টাই ভাবছি আজ। ভেবে একা একা হেসে উঠলাম। পেছন থেকে মাইশা পুচকে বলে উঠল, দেখো দেখো, নতুন বউয়ের লজ্জা কম, কিভাবে হাসছে বাসর ঘরের কথা ভেবে। অথচ সকালেও আপু বিয়েতে রাজি ছিল না। ছি ছি, অষ্টম শ্রেণী পড়ুয়া এতটুকু মেয়ের কথা শুনে দুই মামির সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আর বাকিগুলো দাঁত কেলিয়ে হেসে যাচ্ছে। আমার তাতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাটতে ইচ্ছে করছে। ঠোঁট কাটা কাজিনদের সামনে কেন হেসে দিলাম আমি? আমার অবস্থা দেখে ছোট মামি ঠোঁট টিপে হেসে পেছন থেকে মেয়ের কান ধরে বললেন, ওরে লজ্জা বসতি, তোর খুব লজ্জা। ছোট হয়ে বড় আপুর লেকপুল করছিস, তাও বাসর ঘর নিয়ে। এবার সবাই দ্বিগুণ জোরে হেসে উঠল। মাইশা ছোট মামিকে দেখেননি, উনি আচমকা রুমে ঢুকে মেয়ের কথা শুনে নিয়েছে। বেচারি মাইশা ফেসেছে, ক্যালানি খাবে এবার। আমি শয়তানি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে, এবার বুঝো মজা। মামি ধমক দিয়ে ওকে রুম থেকে বের করে দিল। এবার একে একে সবাই বাইরে চলে গেল। আমার পাশে পিহু আপু বসে, আমি নিজেও বাইরে উকি ঝুঁকি দিচ্ছি। সবাই তো এলো, বাবা এলো না এখনো, কখন আসবে? চিন্তা হতে লাগলো। রাত এখন 11টা। সারাদিন বিয়ের ছোটখাটো আয়োজন চলেছে। আদনান ভাইকে ওই সকালের পর আর দেখিনি। মনটা নিষ্পিস করছে। বাবা না এলে আমি কিছুতেই বিয়ে করব না। এই পৃথিবীতে বাবা ছাড়া আর কে আছে আমার? তাকে ছাড়া আমি কিছুতেই বিয়ে করতে পারি না এভাবে। যদিও আদনান ভাই বলেছেন বাবা থাকবে বিয়েতে। রাত 12টায় আমাকে আদনান ভাইকে একত্রে ড্রয়িং রুমে সাজানো গোছানো স্পেসে বসানো হলো পাশাপাশি। আমি হাঁ করে দেখছিলাম তাকে। কালো পাঞ্জাবিতে প্রিন্সেস লাগছে, কালো রাজ্যের রাজপুত্র যেন। আমি দ্রুত নজর ফিরিয়ে নিলাম। কেউ দেখে নিলে আবার লজ্জা। তবে আর চোখে দেখেছি আদনান ভাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। এই লোকের লজ্জা কম, সে সবই পারে ভেবেই দীর্ঘশ্বাস ফেললাম। সবাই সেখানে উপস্থিত, একজন কাজী সহ। শুধু নেই অভি ভাইয়া আর বাবা। সবাই এই সেই কাজে মশগুল। আমি বারবার দরজায় তাকাচ্ছি। সেটা লক্ষ্য করে আদনান ভাই আমার বাম হাত চেপে ধরলো। আমি চমকে তার দিকে তাকালাম মলিন মুখে। সে স্মিত হেসে বলল, বিউটিফুল বাবার আসতে আর 5 মিনিট লাগবে। অভি তাকে নিতেই গেছে, অভি জানিয়েছে আমাকে, চিন্তা করো না। অনেকটা স্বস্তি ফিরে পেলাম এবং অনেকটা অবাকও হলাম। মনে হলো আদনান ভাই আমার বাবাকে বাবা বলেই ডাকলেন। আমার হৃদয় জুড়ে শান্তির হাওয়া বয়ে গেল। আমি হালকা হাসলাম। আদনান ভাই চোখ দিয়ে ইশারা করলেন, সব ঠিকঠাক হয়ে যাবে। কয়েক মুহূর্তে পর আদনান ভাই অনেকটা ফিসফিস করে বললেন, বিউটিফুল, যদি জানতাম বউ সাজে তোমাকে এত সুন্দর লাগবে আরো আগেই বিয়ে করে ফেলতাম। ইস, পুরো বাটার মিল্ক লাগছে তোমাকে, ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আজ রাতে একদম শেষ করে দিব তোমাকে। আর বলতে দিলাম না তাকে। ধরফর করা বুক নিয়ে সব ভুলে উচ্চস্বরে বললাম, পিহু আপু আমি পানি খাবো, গলা শুকিয়ে গেছে। আমার কান গরম হয়ে গেছে, মনে হচ্ছে ধোয়া বের হচ্ছে। গাল লাল হয়ে গেছে, ঘাম ছুটে গেছে হালকা। মনে মনে ইয়াল্লা ইয়াল্লা করছি। বিয়ে করছি এক বেশরমকে। যদিও এই লোক এসব বলতে পারে আমার ধারণার বাহিরে ছিল, কখনো এমন করেনি তো আগে। এদিকে আদনান ভাই দুষ্ট হাসি দিচ্ছেন। আমি ওনার দিকে আর ভুলেও তাকালাম না। লজ্জায় একা একা পিষ্ট হচ্ছিলাম, আর সে মজা নিচ্ছে। বাকি সময় তার পাশে দম মেরে বসে রইলাম, যেন শ্বাস ফেলতেও লজ্জা। আদনান ভাই বাঁকা হাসলেন যখন পিহু আপু পানি নিয়ে এলেন, আর আমি লজ্জায় সেটাও খেতে পারছি না। গা জ্বলে যাচ্ছে। আজকের দিনেও একটু শান্তি পেলাম না। একটা না একটা বাদর পেছনে পড়েই আছে। ধুর, আমার বিয়ে আমি একটু মজা করতে পারলাম না, আর সবাই দাঁত কেলিয়ে হেসে যাচ্ছে। আমাদের সবাইকে অবাক করে দিয়ে 10 মিনিট পর অভি ভাইয়া, আমার বাবা, নানু, বড় মা, বড় বাবা সবাই বাসায় ঢুকলেন। ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে গেল, তো কেউ থমকে গেল। আদনান ভাইকে একদম শান্ত এবং শীতল লাগছে, যেন কিছুই হয়নি। মুখভাব দেখে বোঝার উপায় নেই কিছু। আমি দাঁড়াতে গেলে দিলেন না, হাত ধরে রাখলেন শক্ত করে, যেন ছেড়ে দিলে পালিয়ে যাব। আমি নানু বাবাকে একসাথে আমাদের সামনেই বসতে দেখে শক পেয়েছি। পর মুহূর্তে হু হু করে কেঁদে ভাসাতে লাগলাম। প্রান্ত আশিক অভি ভাইয়ারা তারা সান্ত্বনা দিলেন।
সে অবস্থায় বিয়ে পড়ানোর কাজ শুরু হলো। আমি বাবার দিকে তাকিয়ে অঝরে কেঁদেছি। একটু পর যেন চোখ থেকে রক্ত বেরোবে। বাবা নিজেও কাঁদছে। নানুর চোখ দেখে কোনো ভাবভঙ্গিমা বুঝতে পারলাম না, দুঃখী না সুখী। তবে বাবা আমার কান্না সহ্য করতে না পেরে আমার ডান পাশে বসলেন। আমি বাবার কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে বিয়ে করলাম এক প্রকার। বিয়ে পড়ানোর পর আমার অবস্থা কাহিল, কেননা অনেক কেঁদেছি। সারাদিনের ব্যস্ততায় ক্লান্ত হয়ে শরীর ছেড়ে দিয়েছি। নিভু নিভু চোখে শুনতে পেলাম বাবা বলছে আমাকে নিরিবিলি রুমে শুয়ে দিতে। কাজিনরা আমায় নিয়ে গেল আদনান ভাইয়ের রুমে। আমাকে বেডে শোয়াতে ঘুমিয়ে গেলাম আমি। যেন কতদিন পর আর শান্তির ঘুম এলো চোখ জুড়ে। তারপর কি হয়েছে মনে নেই কিছু। সকালে ঘুম ভাঙতেই চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠলাম। ধীরে ধীরে ঘুমের রেশ কাটতেই দেখলাম ঘর জুড়ে তাজা গোলাপ দিয়ে সাজানো। আমি নিজেও গোলাপে ভর্তি বেডে শুয়ে। সারা ঘরময় গোলাপের গন্ধে মোমো করছে। এবার আস্তে ধীরে মনে পড়লো কাল আমার বিয়ে ছিল, আর আমি ফার্স্ট নাইট স্পেশাল করে ঘুমিয়ে পড়েছি। থমের কিছুক্ষণ বসে থেকে হঠাৎ আমি হো হো করে হেসে উঠলাম। আদনান ভাইয়ের কথা ভেবে হাসি পাচ্ছে খুব। বাসুরাতে বউ ঘুমিয়েছে আর বেচারা বর নিশ্চয় মশা মেরেছে বসে বসে। আমার হাসির শব্দে আদনান ভাই বারান্দা থেকে রুমে এলেন। এলোমেলো চুল, ব্ল্যাক টি শার্ট গায়ে, সাথে ব্ল্যাক ট্রাউজার। আমি তাকে দেখেও হাসি থামাতে পারলাম না। আদনান ভাই রেগে গেলেন মনে হয়। সে ধাক্কা দিয়ে আমাকে শুয়ে দিলেন বেডে এবং আমার উপর উঠে ঝুঁকে পড়লেন আমার দিকে। ভয়ে আমার হাসি থেমে গেল। এবার ওনার মুখে হাসি ফুটে উঠল। ভ্রু নাচিয়ে বলল, হোয়াট? এখন এখন কি করবা? সুন্দর একটি রাত মাটি করেছো, সারা জীবন কি করে মাটি করবা? আমি কিছু বলতে পারলাম না। ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিতেই আদনান ভাই শব্দ করে চুমু খেলেন আমার কপালে গালে। কেঁপে উঠলাম আমি। আদনান ভাইয়ের প্রথম স্পর্শ অন্যরকম অনুভূতি আমার জন্য। চোখ বন্ধ হয়ে গেল আমার। অতঃপর উনি বললেন, বিউটিফুল, আমি তোমাকে কাল ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। আমি তো সারা জীবন পাবো আমার প্রেয়সীকে, কিন্তু তোমার সুস্থতা সবার আগে। আমি সন্তুষ্টির হাসি হেসে ওনাকে জড়িয়ে ধরলাম। আদনান ভাই আমাকে জানালেন নানু সকালে ওনার কাছে ক্ষমা চেয়েছেন ফোন করে তার কাজের জন্য। আমাদের মেনে নিয়েছেন। শেষ বয়সে নাতির ভালোবাসা হারাতে চান না উনি। তাই আদনান ভাই আর ওনাকে কিছু বলেননি, কেননা আমি সবাইকে নিয়ে বিয়ে করতে চেয়েছি। তাই অভি ভাইয়া সব শুনে নানুকেও নিয়ে এসেছেন। সব শুনে আমি মুচকে হাসলাম। অবশ্যই যা হয় যেভাবে হয় সবই ভালোর জন্যই। 5 বছর পর হায়াদার আমি একটা এনজিওর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছি। এখন আমি একটা এনজিওর সাথে কাজ করছি। হায়াদও আমার সাথেই আছে। তাছাড়া তাদের পারিবারিক বিজনেস তো আছেই ওর জন্য। তবে এনজিওর সাথে কাজ করেও আমার মতোই শান্তি পায়। তাই এটাকে বেশি প্রাধান্য দেয় বরাবরই। আজ আমরা দ্রুত বের হচ্ছি। আজ হায়াত মেয়ে দেখতে যাবে। বেচারার বিয়ের বয়স হয়েছে। আমি গাড়িতে উঠে দুষ্ট কণ্ঠে বললাম, আমাদের পুরো কাজিন পরিবার প্রেম করে বিয়ে করলো, আর তুমি? বলেই হেসে দিলাম। তারপর হায়াত যা বলল শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কে বলেছে আমি প্রেমে পড়িনি? আমি তোমার প্রেমে পড়েছিলাম, কিন্তু তুমি অন্য কারো প্রেমে। কন্ট্যাক্ট ম্যাচ হয়নি, ব্যাপার না, আমরা বেস্ট ফ্রেন্ড, এতেই আমি খুশি। প্লিজ আজকের এই কথার জন্য যেন আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয় মৈত্রী। বোবা হয়ে রইলাম যেন। এত বছর হয়ে গেল আমি কত বোকা। আমি হায়াদের মন একদিনও বুঝতে পারিনি, নাকি বুঝতে দেওয়াই হয়নি আমাকে। বাসার সামনে গাড়ি থামতেই বোকার মতো বাসায় ঢুকে গেলাম। হায়াদও যথারীতি চলে গেলেন নিজ বাসায়। সে রোজ আমাকে বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি আজ চুপচাপ রইলাম সারাদিন। বিকেলে মেয়ে দেখতে যাওয়ার কথা থাকলেও আমি আর গেলাম না। তাই আদনান নিজেও গেল না। পিহু আপু প্রান্ত ভাইয়ার বিয়ে হয়েছে আমার বিয়ের কিছুদিন পরেই। তারাও যাবে আজ মেয়ে দেখতে। পুচকে মাইশা হলে থাকে, তাই যেতে পারিনি। আহি তো ওই বাড়িতেই আছে। অভি ভাইয়া দেশের বাহিরে আছেন বিজনেস ট্রিপে। ওই ব্যক্তি এখনো বিয়ে করেনি। তার দ্বারা প্রেম হয়ে ওঠে না, আর সে নাকি প্রেম ছাড়া বিয়ে করবে না। আকাশ ভাইয়া এখনো প্রেম করছেন। তার মতে এত দ্রুত সে বিয়ে করবে না। অথচ সবাই বলে বিয়ের বয়স পেরিয়েছে তার। তবুও তার কথায় সে অটুট। সেও আজ মেয়ে দেখতে যাবে। সাথে দুবারই বড়রা তো আছেই। এত লোক নিয়ে যাওয়ার একটাই কারণ, পছন্দ হলে আজই বিয়ে করে মেয়ে তুলে নিয়ে আসা হবে। তবে সব ডিপেন্ড করে হায়াদের পছন্দের উপর। আর আজই এসব জেনে আমার মনে হলো আমার না যাওয়াটাই বেটার। ছাদে দাঁড়িয়ে আছি। আমি কিছুটা বিভ্রান্তিতে পড়ে গিয়েছি, আসলে হুট করে হায়াদের লুকানো অনুভূতির কথা জেনে। এটাই চুপচাপ হয়ে যাওয়ার কারণ, আর কিছুই নয়। খারাপও লাগছে না। কে কাকে ভালোবাসবে এটা তো আর আমরা কাউকে বলে দিতে পারি না। এসবে মানুষ স্বাধীন। তবে এও বুঝতে বাকি নেই কেন হায়াদের সাথে আদনান ভাই আমাকে দেখতে পারতেন না। আদনান নিশ্চয়ই ব্যাপারটা বুঝতেন, তবে সেটা বিয়ের আগে। কিন্তু বিয়ের পর আদনান ভাই যখন জানতেন আমি শুধুই আদনান ভাইকে ভালোবাসি, তারপর কোনোদিন আদনান ভাই আমার সাথে এসব বিষয়ে কথা পর্যন্ত বলেনি। কেননা সে জানে আমি তার অতীতেও ভালোবাসা হারিয়ে যেতে পারে ভয়ে রেগে যেতেন কোনো ছেলেকে আমার পাশে দেখলে। আমি এখন তার সিচুয়েশনটা বুঝতে পারলাম অনেকটা। তবে আমার জীবনের এই 5টা বছর স্বপ্নের মতোই কেটেছে। হাসি মজা হইচইপূর্ণ দিন ছিল এক একটা। আমাদের কাজিন বন্ধু মহল সবাই আছি বেশ সুখ দুঃখ মিলিয়ে।
আদনান ভাই বিয়ের আগে আমাকে যতটা আগলে রাখতেন এবং বন্দি ছিলাম, বিয়ের পর ততটাই স্বাধীন দিলেন। আজ নিজের মতো কাজ করছি, পড়াশোনা শেষ করেছি, যখন যা খুশি সে বলতেই রাজি। যদিও অযাচিত আমি কিছু চাই না, যা আদনান ভাইয়ের পছন্দ না। আদনান ভাই নিজেও একের পর এক বিজনেসে উন্নতি করে যাচ্ছেন, কিন্তু এখনো সে তার দাদুর সাথে কথা বলে না। কিন্তু নানু এখনো আগের মতোই আমার সাথে সুন্দর ব্যবহার করেন। জানি না এগুলো অভিনয় নাকি অন্য কিছু। আমি এতেই খুশি সবাই একসাথে আছি, যেমনটা আমি সর্বদা চেয়েছিলাম। এবং বাবাও এখন আমাদের সাথেই থাকেন। ছোট চাচু ভালোই আছেন, সে আমার কাছে ক্ষমা চেয়েছেন বহুবার আমার অতীতের জন্য। আমি ক্ষমা করে দিয়েছি। সুন্দর জীবনে কোনো ঘৃণা রাখতে চাই না আমি। মামা মামিরা সর্বদাই মেয়ে ভেবেছেন আমাকে, এখনও তাই আছে। এবং আমি কিছুই হয়নি এর মতো নানুর সাথেও আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি। আমার বিশ্বাস একদিন আদনান ভাইও সব ভুলে তার দাদুর সাথে আগের মতো হয়ে যাবেন। সেই দিনের অপেক্ষায়। আদ্রিতা আপু বিয়ে করেছেন, উনি এখন লন্ডনে সেটেলড, ভালোই আছে। আমাদের সাথে যোগাযোগ হয়, সে নিজেই করে, তবে আদনান ভাইয়ের সাথে নয়, আমার সাথে শুধু। দক্ষিণা বাতাস আমার খোলা চুল থেকে থেকে উঠছে। তখন আদনান ভাই পেছন থেকে জড়িয়ে ধরলেন আমাকে। 5 বছরে আদনান ভাইয়ের ভালোবাসা যেন দিন দিন বেড়ে গিয়েছে আমার প্রতি। সত্যি নিজেকে ভাগ্যবতী ভাবি আজকাল আমি। এত ভালোবাসা জীবনে পাবো কখনো স্বপ্নেও ভাবিনি। সব সম্ভব করেছে আদনান ভাই। আমি কিছু একটা ভেবে তার দিকে ঘুরে তাকিয়ে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললাম, ঠোঁটকাটা হাজবেন্ড, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আদনান আমার কপালে চুমু খেয়ে বললেন, আমি বাবা হব আগে কেন বললে না? যা, কাকে আমি সারপ্রাইজ দিতে গেলাম? সে নিজে আমাকে হতভম্ব করে দিল। আমি কপট রাগ দেখিয়ে বললাম, আপনি কিভাবে জানেন? আপনার জন্য সারপ্রাইজটাও দিতে পারলাম না হাজবেন্ডকে। বলতে বলতে দেখলাম আদনান ভাই জলজল চোখে তাকিয়ে আছে আমার দিকে, করুণ দৃষ্টি তার। এবার আমি নরম হয়ে এলাম, আস্তে করে তাকে জড়িয়ে ধরলাম। আদনান ভাই অতিরিক্ত খুশিতে কেঁদে ফেললেন। আমি নিজেও তো কেঁদে ফেলেছিলাম যখন প্রথম জেনেছিলাম। ওয়ান অন দ্য বেস্ট নিউজ ছিল এটা আমার জন্য। আমি জানি আদনান ভাইয়ের জন্যও তাই। আমাদের জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমি আদনান মা বাবা হওয়ার সুখ পেতে চলেছি। এ এক অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো না। এটা অন্যান্য অসাধারণ ফিলিংস। আদনান ভাই খুশি কান্না মিশ্রিত কণ্ঠে ফিসফিস করে বললেন, আমাদের একটা প্রিন্সেস হবে বিউটিফুল। তার কথায় মেজাজ চটে গেল। আমি ধাক্কা দিয়ে ওনাকে সরিয়ে দিয়ে সরু চোখে তার দিকে তাকিয়ে বললাম, কে দিল এই নিউজ আপনাকে? আমার ছেলে হবে একদম আপনার মতো। আদনান ভাইও রেগে গেলেন। মেয়ে হবে, আমার মেয়ে চাই ঠিক তোমার মতো। সেইটা বলতেই ব্যাস লেগে গেল আমাদের ঝগড়া। একদম বিশাল ঝগড়া। একসময় দুজনে হাঁপিয়ে উঠলাম। ছেলে হবে মেয়ে হবে বলতে বলতে আদনান ভাই আমাকে জড়িয়ে ধরে বললেন, আই লাভ ইউ অয়ত্রী, আমার সবটা জুড়ে তুমি, তাই তুমিময় একটা মেয়েই আমার চাই। আদনান ভাইয়ের ভালোবাসা আদর মাখা কণ্ঠে গলে গেলাম আমি। আস্তে আস্তে বললাম, আমাদের মেয়ে আসবে। সঙ্গে সঙ্গে আদনান ভাই বাঁকা হেসে বললেন, আমার বোকা রানী, আমি জিতে গেছি। আমি ঠোঁট উল্টিয়ে গাল ফুলালাম। অতঃপর একসময় দুজনেই হেসে উঠলাম। এভাবেই কেটে যাক প্রতিটা ভালোবাসাময় এক একটা দিন রাত মাস বছর। আকাশ পাতাল নড়ে উঠুক, ভালোবাসারা ভালো থাকুক। সমাপ্ত।